ওকে, চলো আমরা অনেক দিন পরে আবার জয়েন করছি। অনেক দিন পর মানে এক সপ্তাহ মাঝখানে গ্যাপ চলে গেছিলো। সেটার মেন কারণ আমার কিছু পার্সোনাল কিছু কাজ ছিল, যেমন ধরো আমার ওই পাবলিকেশনটাও একটা কাজ, বড় কাজ ছিল। তো সেই জন্য আমরা এক সপ্তাহ মিট করতে পারিনি। আর তোমাদের ইন্টারনাল এক্সাম কি হয়ে গেছে? কমপ্লিট? Yes, sir, complete. কমপ্লিট, ওকে, ঠিক আছে। চলো আমরা আজকে আজকে তাহলে আমরা সিতে আমরা কতদূর পড়েছি অরূপ বা দেবজ্যোতি, তোমরা যদি কেউ বলো। সিতে অ্যারে কমপ্লিট হয়ে গেছে। অ্যারে কমপ্লিট হয়ে গেছিলো। তাহলে আমরা আমরা টুবি অ্যারে কি হয়েছে? আমরা একটা কাজ করি, তাহলে আমরা ফাংশনটা স্টার্ট করি, কারণ ফাংশন না করলে আমরা সি প্লাস প্লাসে ঢুকতে পারছি না। আমি ফাংশনটা কমপ্লিট করে আমরা সি প্লাস প্লাসে ঢুকে যাব ডিরেক্ট, ঠিক আছে? তারপর সি প্লাস প্লাসের মধ্যে আমরা বাকি যে কনসেপ্টগুলো সেগুলোকে আমরা ক্লিয়ার করবো। ওকে, আমরা সি প্লাস প্লাসের মধ্যে ঢোকা যাচ্ছে না, আমরা ফাংশনটা কমপ্লিট করে আমরা সি প্লাস প্লাসের মধ্যে ঢুকে যাব। ওকে, বোঝা গেল? আমরা আজকে ফাংশনটা কমপ্লিট করবো। আমরা নেক্সট দিন আমরা সি প্লাস প্লাস স্টার্ট করবো। নেক্সট দিন মানে আমাদের তো কালকেই আবার ক্লাস আছে, কালকে বৃহস্পতিবার, কালকে আবার ক্লাস আছে। ঠিক আছে, চলো আমি রেকর্ডিং করছি, আমি রেকর্ডিংটা আমি দিয়ে দেবো। আমি রেকর্ডিংটা দিয়ে দেবো। স্ক্রিনটা সবাই ভিউ করতে পারছো তো? স্ক্রিনটা সবাই ভিউ করতে পারছো? Yes, sir. ওকে, ভেরি গুড। আজকে আমরা ফাংশন ইন সি, বা আমি যেটা আজকে মানে যে টপিকটা আজকে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ফাংশন ইন সি বা ফাংশন ইন সি প্লাস প্লাস, দুটোই বলতে পারো। কারণ আমরা ফাংশন ইন সি কনসেপ্টটা এখানে দেখার পর সেই একই কনসেপ্ট আমরা সি প্লাস প্লাসও আমরা ইউজ করতে পারবো। আমাদের ফাংশনের কনসেপ্ট তো সিমিলার, সিতেও যা সি প্লাস প্লাসও তাই। তার সাথে সি প্লাস প্লাসে কিছু অ্যাডিশনাল কিছু ফাংশনের কনসেপ্ট, মানে ডিফারেন্ট টাইপের কিছু ফাংশনের কনসেপ্ট ওখানে অ্যাড হয়েছে, কিন্তু নর্মালি আমাদের ফাংশনের কনসেপ্টটা সেম। ওকে, তাহলে এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগিয়ে আমরা কিন্তু সি প্লাস প্লাসও আমরা ফাংশন ব্যবহার করতে পারবো, সেম কনসেপ্ট। তাহলে আজকে আমরা যে কনসেপ্টটা এখানে দেখবো সেটা হচ্ছে ফাংশন বা ইউজার ডিফাইন ফাংশন। ওকে, আমরা কিন্তু বেসিক্যালি স্টাডি করবো ইউজার ডিফাইন ফাংশন। তো ফার্স্ট আমরা ফাংশন দিয়ে স্টার্ট করছি, তারপরে আমরা ইউজার ডিফাইন ফাংশনে আমরা আসবো, বা এটাকে ফাংশনস বলছি আমি, ফাংশনস। তো সি প্রোগ্রামিংয়ে তোমরা ফাংশন দিয়ে কাজ করেছো, বা তোমরা সি প্রোগ্রামিংয়ে ফাংশনের কনসেপ্টটা ছিল। তো কেউ আমাকে বলতে পারবে হোয়াট ইজ ফাংশন? ফাংশনের বেসিক কনসেপ্টটা, মানে ফাংশন বলতে আমরা কী বুঝি, সেটা সি হোক বা সি প্লাস প্লাস হোক বা জাভা হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে হোয়াট ইজ ফাংশন, মানে ফাংশন বলতে আমরা কী বুঝি? সিম্পল ওয়ার্ডে আমাকে বলো হোয়াট ইজ ফাংশন, আর কিছু না। আমি দেখবো তোমরা ফাংশন তো তোমরা বলেছো তোমাদের হয়নি, আমি এখানে ডিসকাস করবো, ডিটেলসেই ডিসকাস করবো। আমি জাস্ট জানতে চাইছি হোয়াট ইজ ফাংশন করলে তোমরা ফাংশন সম্বন্ধে কী বোঝো। কারণ তোমরা তো সি প্লাস প্লাস কিছুটা হলেও তো পড়ে এসছো, মানে পড়ছো এখন কলেজে, তো সেখান থেকে হোয়াট ইজ ফাংশন বলতে কী বোঝো সেটা আমি মানে জিজ্ঞেস করছি জাস্ট। ফাংশনের বেসিক কনসেপ্টটা, তারপর আমরা ডিসকাশনে আসবো। एनी कॉन्सेप्ट फंक्शन नहीं, एनी कॉन्सेप्ट? सर सी में डिफरेंट सेगमेंट्स में चेंज किया गया, मतलब उसको पार्ट किया गया, इसलिए उसको फंक्शंस बोलते हैं। ओके, কিছুটা ঠিক আছে প্রভাত। বাকি কেউ কিছু বলবো? অরূপ কিছু বলো ফাংশন নিয়ে, হোয়াট ইজ ফাংশন? হোয়াট ইজ ফাংশন? Hello, sir. হুম, Sir, function is a group of statements that performs the task together. ভেরি গুড, ভেরি গুড। ওকে, ঠিক আছে, চলো আমরা দেখে নিই হোয়াট ইজ ফাংশন, ফাংশনের ডিফারেন্ট কনসেপ্ট আমরা দেখবো। তো ফাংশনটা কিন্তু আমাদের সিতে খুব ইম্পর্টেন্ট, বা সি প্লাস প্লাসে আমরা ফাংশন ছাড়া কোনো প্রোগ্রাম করতেই পারবো না। সি প্লাস প্লাসে আমরা যত প্রোগ্রাম করবো ম্যাক্সিমাম প্রোগ্রামে কিন্তু আমাদের ফাংশন লাগবে, কারণ আমরা সি প্লাস প্লাসে আমরা ক্লাস করছি,
তো যে কোনো ক্লাস যখন কনসিস্ট হয় বেসিক্যালি তখন কিন্তু সেই ক্লাসের ভেতরে কিছু মেম্বার ভেরিয়েবল থাকে আর কিছু মেম্বার ফাংশন থাকে, যে মেম্বার ফাংশনগুলো সবসময় মেম্বার ভেরিয়েবলগুলোর উপরে অপারেট করে। ওকে, তার জন্য কিন্তু মেম্বার ফাংশন দিয়ে আমাকে সি প্লাস প্লাসের সমস্ত প্রোগ্রামে কিন্তু আমাকে ফাংশন দিয়ে আমাকে লিখতে হবে। তো আমাদেরকে ফাংশনের বেসিক কনসেপ্টটা জানা খুবই দরকার, বা ফাংশন দিয়ে আমরা কী করে একটা প্রোগ্রাম করব, সেটা সি এর প্রোগ্রাম হোক বা সি প্লাস প্লাসের প্রোগ্রাম হোক, বা ফাংশনের ডিফারেন্ট টেকনিক, ডিফারেন্ট টাইপ অফ ফাংশন বলো, বা একটা ফাংশনকে কী করে ডিফাইন করব, কী করে কল করব, কী করে তার ডিক্লারেশন করব ফাংশনে, সেই সমস্ত কনসেপ্টগুলো আজকে আমরা দেখব উইথ ইমপ্লিমেন্টেশনস, উইথ এক্সাম্পল। ওকে, তো ফার্স্ট আমরা ফাংশনের ইন্ট্রোডাকশন নেব। ফার্স্ট আমরা ফাংশনের ইন্ট্রোডাকশন দেখব। তো ইন্ট্রোডাকশন আমি ফার্স্টে কিছু কনসেপ্ট বলি, তারপরে আমরা ফাংশনের ডেফিনেশনে আসবো। ফার্স্ট আমরা কিছু কনসেপ্ট বলি। ধরে নাও আমরা কোনো একটা প্রোগ্রাম লিখছি, সেই প্রোগ্রামটা লেখার সময় আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রামটা আমাদের খুব লেন্দি হয়ে যাচ্ছে, মানে প্রোগ্রামের কোডিংয়ের সাইজটা হয়তো খুব বড় হয়ে যাচ্ছে, হয়তো 1000 লাইন বা হয়তো 500 লাইন এরকম কোনো কোডিংয়ের সাইজ হয়ে যাচ্ছে। তাহলে যখন প্রোগ্রামের কোডিংয়ের সাইজটা যখন অনেক লেন্দি হয়ে যায়, তখন এটা কিন্তু প্রোগ্রামারের কাছে খুব ডিফিকাল্ট যে সেই প্রোগ্রামটাকে হ্যান্ডেল করা। তার কারণ হচ্ছে যে লার্জার প্রোগ্রাম যদি হয় বা প্রোগ্রামের সাইজ যদি তোমার বেশি হয়, তাহলে কিন্তু সেই প্রোগ্রামের মধ্যে কিন্তু এরার আসার চান্সেস খুব বেশি থাকে। ঠিক আছে, তাছাড়াও এরারগুলো তোমার ধরে নাও হয়তো কোনো এরার জেনারেট হয়েছে, সেই এরারটাকে লোকেট করা বা সেই এরারগুলোকে কারেক্ট করা কিন্তু খুব ডিফিকাল্ট টাস্ক। তাহলে আমরা একটা লার্জ প্রোগ্রামকে যখন ডেভেলপ করছি বা একটা বড় কোনো কমপ্লেক্স কোনো প্রবলেমকে যখন আমরা ডেভেলপ করছি, তখন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমার কোডিংয়ের সাইজটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু প্রোগ্রামারের পক্ষে খুব ডিফিকাল্ট যে কী করে এরারগুলোকে কারেকশন করা, এরারগুলোকে ফাইন্ড করা বা আইডেন্টিফাই করা এরারগুলোকে। ঠিক আছে, কিন্তু খুব ডিফিকাল্ট টাস্ক। তো তার জন্য আমরা এখানে একটা সলিউশন আনছি। সলিউশনটা হচ্ছে এরকম যে ওই প্রোগ্রামটাকে যদি আমরা 1000 লাইনের কোড অ্যাট এ গ্লান্স যদি না লিখে, সেই কোডটাকে যদি আমরা কিছু মডিউলে বা কিছু ফ্র্যাগমেন্টে যদি আমরা সেটাকে ডিভাইড করতে পারি, বা কিছু লজিক্যাল সেগমেন্টে যদি তাকে আমরা ডিভাইড করতে পারি, আর সেই প্রত্যেকটা লজিক্যাল সেগমেন্ট বা প্রত্যেকটা গ্রুপকে যদি আমরা সেপারেটলি যদি আমরা ডিজাইন করতে পারি বা হয়তো ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এরার ফাইন্ডিং বা ডিবাগিং করাটা কিন্তু অনেকটা ইজিয়ার হয়ে যাবে। তখন সেই 1000 লাইনের কোডটাকে আমরা একসাথে না লিখে আমরা সেই 1000 লাইনের কোডটাকে কিন্তু আমরা তোমার 4টে মডিউলে ডিভাইড করে নিলাম, হয়তো তোমার 250 লাইন্স করে তোমার পার মডিউল। এবার সেই প্রত্যেকটা মডিউলকে আমরা সেপারেটলি আমরা ডেভেলপ করছি বা আমরা ইমপ্লিমেন্ট করছি। দেন সেই প্রত্যেকটা মডিউলকে আমরা টেস্ট করছি। যদি টেস্টিং সাকসেসফুল হয়, তখন সেই প্রত্যেকটা মডিউলকে আমরা একসাথে ইন্টিগ্রেট করছি বা অ্যাসেম্বল করছি। তারপরে ইন্টিগ্রেট করার পর আমি টোটাল সিস্টেমটা বা আমার টোটাল যে কোডটা আসলো, সেই কোডটাকে আমরা এখন টেস্ট করছি। টেস্ট করে আমরা যদি কোনো সাকসেসফুল রেজাল্ট পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমার সিস্টেমটা এখন ডেভেলপ হয়ে গেছে। তাহলে যে কোনো বড় কোনো লার্জ কোনো প্রবলেমকে যখন ডেভেলপ করা হয়, তখন তার জন্য কিন্তু আমরা মেন প্রবলেমটাকে আমরা কিন্তু কতগুলো সাব টাস্কে আমরা ডিভাইড করি, বা কতগুলো আমরা ফ্র্যাগমেন্টে তাকে আমরা ডিভাইড করছি। সেই প্রত্যেকটা ফ্র্যাগমেন্টকে কিন্তু আমরা সেপারেটলি আমরা ডিজাইন করছি বা ডেভেলপ করছি বা ইমপ্লিমেন্ট করছি। ওকে, তো তার জন্যই কিন্তু আমাদের ফাংশনের রিকোয়ারমেন্টটা সেখান থেকেই আসছে, যে আমরা তার মানে আমরা ফাংশন ব্যবহার করে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমার কিছু সেট অফ ইনস্ট্রাকশন আছে বা সেট অফ কোড আছে, সেই সেট অফ কোডটাকে আমি একটা ফাংশনের মধ্যে আমি হয়তো রাইট করলাম, বা একটা ফাংশনের আন্ডারে হয়তো আমি রাইট করলাম বা লিখলাম। তাহলে সেই সেট অফ কোড বা সেট অফ ইনস্ট্রাকশন দিয়ে আমরা কিন্তু কোনো একটা পার্টিকুলার টাস্ককে আমরা পারফর্ম করতে পারবো। সাপোজ ধরে নাও আমি একটা ক্যালকুলেটারে একটা প্রোগ্রামকে আমি ডেভেলপ করতে চাইছি, তাহলে আমার কাছে ক্যালকুলেটারটা হচ্ছে একটা সফটওয়্যার। এবার সেইটাকে আমি যখন ডেভেলপ করছি, আমি তখন ফার্স্টে কী করলাম, তাহলে আমার মেন প্রোগ্রামটা হচ্ছে কিন্তু ক্যালকুলেটার। তাহলে আমি এখন আমার মেন প্রোগ্রামটাকে আমি কতগুলো সাব টাস্কে আমি ডিভাইড করে দিচ্ছি। কীরকম সাব টাস্ক বা কতগুলো মডিউলে আমি ডিভাইড করছি। কীরকম মডিউলগুলো না, আমার ধরুন একটা মডিউল আমি হয়তো রাখলাম অ্যাডিশন, একটা মডিউল ধরুন সাবস্ট্রাকশন, একটা মডিউল হয়তো মাল্টিপ্লিকেশন, একটা মডিউল তোমার ধরুন হয়তো ডিভিশন। এবার আমার ধরুন আরও অনেক মডিউল আছে, আমি এখন 4টে মডিউল দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। এবার এই প্রত্যেকটা মডিউলকে আমরা সেপারেটলি আমরা ইমপ্লিমেন্ট করছি বা আমরা কোডিং করছি। আমি হয়তো অ্যাডিশনের জন্য হয়তো আমি কোডিং করছি সেপারেটলি, হয়তো 50 লাইন বা 50 লাইন্সের একটা কোড আছে। আমি ধরুন সাবস্ট্রাকশনের জন্য হয়তো আমি 100 লাইনের একটা কোডকে ডেভেলপ করলাম। আমি হয়তো তোমার মাল্টিপ্লিকেশনের জন্য হয়তো আমি 200 লাইনের একটা কোডকে ডেভেলপ করলাম। এবার এই প্রত্যেকটা সেপারেট মডিউলকে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা টেস্ট করব।
টেস্ট করবো মানে আমরা রান করে দেখবো যে আমার সেই পার্টিকুলার মডিউলটা কারেক্ট অ্যান্সার দিচ্ছে কিনা বা আমাকে এক্সপেক্টেড রেজাল্ট দিচ্ছে কিনা সমস্ত ইনপুট কম্বিনেশনের জন্য। যদি প্রত্যেকটা মডিউল আমার এক্সপেক্টেড আউটপুট জেনারেট করে তো দেন তখন আমরা প্রত্যেকটা মডিউলকে আমরা একসাথে এবার ইন্টিগ্রেট করবো। ইন্টিগ্রেট করার পর আমাকে এখন টেস্ট করতে হবে, তাকে বলা হয় ইন্টিগ্রেশন টেস্টিং। সেই ইন্টিগ্রেশন টেস্টিং যখন সাকসেসফুল হবে তার মানে কিন্তু আমার ফুল সিস্টেমটা কিন্তু এখন ডেভেলপ হয়ে গেছে। আমি কিন্তু এখন যে কোনো টাইপের আমরা ইনপুট দিলে আমরা যে কোনো টাইপের অপারেশনকে কিন্তু আমরা সেই সিস্টেমকে দিয়ে আমরা পারফর্ম করতে পারবো। তাহলে আমরা এখান থেকে যেটা মানে বুঝতে পারছি সেটা হচ্ছে যে আমাদের ফাংশন হচ্ছে একটা সেট অফ ইনস্ট্রাকশন বা সেট অফ কোড টু ক্যারি আউট এ পার্টিকুলার টাস্ক। তাহলে আমরা এক কথা বলতে পারি এ ফাংশন ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন টু ক্যারি আউট এ পার্টিকুলার টাস্ক। সাপোজ ধরে নাও আমাকে হয়তো একটা প্রোগ্রামের মধ্যে আমাকে 5 টাইমস হয়তো আমাকে অ্যাডিশন করতে হচ্ছে, আমাকে 5 বার অ্যাডিশন অপারেশনটা পারফর্ম করতে হচ্ছে। তাহলে আমার একবার অ্যাডিশন করার জন্য আমি ধরলাম যে ফর এক্সাম্পল একবার অ্যাডিশন করার জন্য আমার 4 লাইন্সের আমাকে ইনস্ট্রাকশন লিখতে হয় বা কোড লিখতে হয়। তাহলে আমি যদি 5 টাইমস যদি আমরা অ্যাডিশন করি একটা সিঙ্গেল প্রোগ্রামের মধ্যে তাহলে আমাকে 20 লাইনের কোড কিন্তু আমাকে রাইট ডাউন করতে হচ্ছে। তার জায়গায় সেই 5 টাইমস অ্যাডিশনটা না করে যদি আমরা অ্যাডিশনের জন্য যদি আমরা একটা ফাংশনকে ডেভেলপ করে রাখি, সেই 4 লাইনের কোডকে দিয়ে সাপোজ ধরো না আমি হয়তো একটা ফাংশনকে যদি তোমার ডেভেলপ করে রাখি বা ডিজাইন করে রাখি, তাই যখনই আমার অ্যাডিশন করবার প্রয়োজন পড়বে আমার প্রোগ্রামিংয়ে তখন কিন্তু আমি জাস্ট সেই ফাংশনটাকে আমরা কল করব। আমি কিন্তু বারবার আর তাকে কিন্তু আর ডিফাইন করছি না, আমি কিন্তু একবারই ডিফাইন করে রেখেছি ফাংশনটাকে, আমি জাস্ট কল করছি, কল করে আমি কিন্তু ফাংশনের তার কাছ থেকে আমি রিটার্ন চাইছি, তার কাছ থেকে আমি আউটপুটটা নিয়ে আমি কিন্তু আমার অপারেশনটাকে পারফর্ম করছি। তাহলে এতে আমার কি সুবিধা হচ্ছে না আমরা একই কোডকে আমরা বারবার ইউজ করতে পারছি। তাহলে আমার তো অ্যাডিশনের যে কোডটা তো ধরো 4 লাইন কোড, সেই কোডটাকে আমি দেখো 5 টাইমস কিন্তু আমি ব্যবহার করতে পারছি। তার মানে আমরা সেম কোডকে বারবার আমরা রিইউজ করতে পারি। তাহলে ফাংশন ব্যবহার করলে আমার যেটা তোমার মেন অ্যাডভান্টেজ আসে সেটা হচ্ছে যে আমাকে কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রোভাইড করছে কোড রিইউজেবিলিটি। আমরা সেম কোডকে আমরা বারবার আমাদের প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা ব্যবহার করতে পারছি। ঠিক আছে, নাম্বার 2 যে অ্যাডভান্টেজ মানে যেটা আমাকে প্রোভাইড করছে যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে যে আমরা খুব সহজে আমরা ডিবাগ করতে পারি প্রোগ্রামকে। একটা 1000 লাইনের কোডকে তোমার ডিবাগ করার থেকে আমার একটা 100 লাইনের কোডকে কিন্তু তোমার ডিবাগ করতে অনেক কম সময় লাগবে, যার থ্রু দিয়ে আমরা এরারটাকে আমরা আইডেন্টিফাই করছি, এরারটাকে আমরা ফাইন্ডিং করছি বা তাকে আমরা কারেক্ট করছি। আর থার্ড যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে যে আমরা এই ফাংশন যদি আমরা ফাংশন লিখতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমরা কোনো লাইব্রেরিকে আমরা ডেভেলপ করতে পারবো, আমরা কোনো লাইব্রেরি ফাংশন লিখতে পারবো নিজেরা ট্রাই করলে। তো সেরকমভাবে আমরা কিন্তু হেডার ফাইল কিন্তু আমরা নিজেরা ডিজাইন করতে পারি। এই ফাংশনের কনসেপ্ট শেখার পরে আমরা নিজেরা হেডার ফাইল ডেভেলপ করতে পারবো, আমরা কিন্তু নিজেরা হেডার ফাইল লিখতে পারবো। আমি আমার প্রোগ্রামে #include stdio.h আমি তো ইনক্লুড করছি সি প্রোগ্রামের মধ্যে, তার সাথে হয়তো আমি লিখলাম #include orup.h। তো সেই হেডার ফাইল দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো। আমি দেখাবো এই ফাংশনটা কমপ্লিট হলে আমরা দেখাবো কী করে হেডার ফাইলকে ডেভেলপ করতে হয় বা কী করে ডিজাইন করতে হয় হেডার ফাইলকে। তাহলে ফাংশনে কিন্তু ডিফারেন্ট অ্যাডভান্টেজ, যে সমস্ত অ্যাডভান্টেজগুলো আছে বলেই কিন্তু আমরা যে কোনো বড় প্রোগ্রাম করতে গেলে আমরা কিন্তু প্রথমেই গো ফর দ্য ফাংশনস বা ইউজার ডিফাইন ফাংশনস। ওকে, তাহলে ফাংশনকে আমরা এক কথায় বললাম সেটা হচ্ছে যে ফাংশন হচ্ছে একটা সেট অফ ইনস্ট্রাকশন বা সেট অফ কোড টু ক্যারি আউট এ পার্টিকুলার টাস্ক। ওকে, তাহলে আমরা যে কোনো প্রোগ্রামে কিন্তু আমরা ফাংশন ব্যবহার করতে পারি, আর ফাংশন ব্যবহার করলে আমাদের কম কোড লিখে আমরা প্রোগ্রাম করতে পারবো। আমাদের প্রোগ্রামের কোডিংয়ের সাইজটা অনেকটা ছোট হয়ে যাবে, স্মল কোডিংয়ের সাইজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের মেমোরি স্পেস রিকোয়ারমেন্টটা কমে যাবে, আর মেমোরি স্পেস রিকোয়ারমেন্ট যদি আমাদের কমে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোগ্রামে কিন্তু আমার স্পেস কমপ্লেক্সিটি কমে যাবে। কারণ আমরা যখন কোনো এফিশিয়েন্ট কোনো প্রোগ্রামিং করতে যখন চাইবো তখন দেখো একটা আমি যদি বলি তোমাকে যে একটা সিম্পল একটা অ্যাডিশনের প্রোগ্রাম করো, সেই তোমার অ্যাডিশনের প্রোগ্রাম কিন্তু তোমার সবাই করতে পারবে। কিন্তু তুমি একটা যদি প্রোগ্রামার হও, তুমি কিন্তু প্রোগ্রামটাকে এমনভাবে করবে যাতে সেই প্রোগ্রামটার টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি কিন্তু যেন সব থেকে কম লাগে। ঠিক আছে, তাহলে আমরা সবসময় কিন্তু তোমার টাইম কম লেগে কী করে প্রোগ্রামটাকে এক্সিকিউট করা যায় বা কেমন করে কম স্পেসে আমার প্রোগ্রামটা এক্সিকিউট করা যায় সেই কাজটা কিন্তু আমরা এখানে শিখছি। তার জন্য কিন্তু আমাকে ভালোভাবে ফাংশন জানতে হবে, আর ফাংশনটাকে ভালোভাবে আমাকে ব্যবহার করতে হবে, আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে রাইট ওয়েতে। ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু কোড রিউজেবিলিটি কিন্তু একটা ফিচার যেটা কিন্তু ফাংশন আমাকে প্রোভাইড করছে। যদি আমরা ফাংশন লিখে প্রোগ্রাম করি তাহলে কিন্তু আমরা একই কোডকে আমরা বারবার রিইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখে নেবো যে
ফাংশনের আমরা তো ডেফিনেশন দেখলাম, তার বেসিক ইন্ট্রোডাকশনও দেখলাম যে কি আমরা কেন ফাংশন ব্যবহার করব। এবার আমরা দেখে নেব টাইপস অফ ফাংশন। টাইপস অফ ফাংশন, জেনারেলি আমরা ফাংশনকে আমরা টু টাইপে ডিভাইড করতে পারি। টাইপস অফ ফাংশন, আমরা দের আর টু টাইপস। সেই টাইপগুলো হচ্ছে নাম্বার ওয়ান, লাইব্রেরি ফাংশন। এটা আমরা হয়তো নাম শুনেছি, অনেক জায়গাতে আমরা নাম শুনেছি, লাইব্রেরি ফাংশনের নাম শুনেছি। তাহলে আমার ফার্স্ট টাইপটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, আর সেকেন্ড টাইপটা হচ্ছে আমার ইউজার ডিফাইন ফাংশন। সেকেন্ড টাইপটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তাহলে আমরা এখন এই লাইব্রেরি ফাংশন কি আর ইউজার ডিফাইন ফাংশন কি সেটা আমরা ফার্স্ট একটু ডিসকাস করব। দেন তারপরে আমরা আমাদের যেটা টপিক সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আমরা সেই ইউজার ডিফাইন ফাংশনে গিয়ে আমরা কেমন করে ফাংশন তৈরি করতে হয়, বা কেমন করে ফাংশনকে কল করব, কেমন করে ফাংশনকে ডিফাইন করব, সেই কনসেপ্টগুলো কিন্তু আমরা পড়বো ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে। ওকে, তাহলে আমরা এখন তোমার যেটা দেখবো সেটা হচ্ছে যে টাইপস অফ ফাংশন। তার মধ্যে আমরা প্রথম যে টাইপটা দেখলাম তার নাম হচ্ছে লাইব্রেরি ফাংশন, আর সেকেন্ড যে টাইপটা দেখলাম তার নাম হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। ওকে, তাহলে লাইব্রেরি ফাংশন কোনগুলো না, যে ফাংশনগুলোর ডেফিনেশন অলরেডি তোমার ডিফাইন করা আছে হেডার ফাইলের মধ্যে বা ডিফারেন্ট হেডার ফাইলের মধ্যে, সেই ফাংশনগুলোকে আমরা বলছি লাইব্রেরি ফাংশন। তাহলে যে ফাংশনগুলো অলরেডি তোমার প্রিডিফাইন তাকে আমরা বলছি লাইব্রেরি ফাংশন। যেমন ধরে নাও আমরা গেট সিএইচ ফাংশন ব্যবহার করি, আউটপুট স্ক্রিনটাকে আমাদের স্টে করানোর জন্য আমরা গেট সিএইচ ফাংশন ব্যবহার করি। তাহলে কিন্তু দেখো এই গেট সিএইচ ফাংশনটা কিন্তু আমরা ডিফাইন করিনি, আমরা জাস্ট ফাংশনটাকে জাস্ট কল করছি, কল করে আমরা কিন্তু কাজ করছি। ঠিক আছে, আবার ধরে নাও এসকিউআরটি ফাংশন। এসকিউআরটি ফাংশনের থ্রু দিয়ে আমরা স্কোয়ার রুট বের করি কোনো একটা পার্টিকুলার নাম্বারের জন্য। তাহলে এসকিউআরটি কিন্তু একটা ফাংশন, যে ফাংশনটাকে আমরা বলছি লাইব্রেরি ফাংশন। কেন বলছি লাইব্রেরি ফাংশন না, তুমি জাস্ট কিন্তু ফাংশনটাকে কল করে তুমি কিন্তু একটা নাম্বারের স্কোয়ার রুট বের করে নিচ্ছ। তাহলে এই এসকিউআরটি ফাংশনটা আমার কিন্তু তোমার ডিফাইন করা আছে যে হেডার ফাইলের মধ্যে, তার নাম হচ্ছে math.h। তাহলে আমাকে এসকিউআরটি ফাংশনটাকে যখন আমাকে ব্যবহার করতে হবে তখন তার জন্য তাহলে ফার্স্টেই কিন্তু আমাকে প্রোগ্রামের প্রথমেই আমাকে কিন্তু হ্যাশ ইনক্লুড stdr.h এর সাথে কিন্তু আমাকে math.h কিন্তু আমাকে ইনক্লুড করে রাখতে হবে। তাহলে এরকম কিছু ফাংশন। তারপর ধরুন তোমার হলো পাও ফাংশন। পাও ফাংশন দিয়ে আমরা পাওয়ার বের করতে পারি। পাও ধরুন পাও হয়তো আমি x, y লিখলাম, তারপর আমরা কিন্তু অ্যাকচুয়ালি ক্যালকুলেট করছি x⁴y। ঠিক আছে, এটা তোমার ধরুন তো ফ্লোর ফাংশন, সেল ফাংশন, ডিফারেন্ট কিন্তু তোমার লাইব্রেরি ফাংশন আছে আমাদের সিতে। ঠিক আছে, তাহলে যে ফাংশন, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমার যত বেশি লাইব্রেরি ফাংশন থাকবে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমার তত বেশি পপুলার। তো সিতে তোমার সি এর মধ্যে তোমার যত লাইব্রেরি ফাংশন আছে তার থেকে তোমার কিন্তু C++-এ আরও অনেক বেশি লাইব্রেরি ফাংশন আছে। আবার C++-এর থেকে তোমার কিন্তু আরও অনেক গুণ বেশি কিন্তু তোমার জাভাতে কিন্তু তোমার লাইব্রেরি ফাংশন আছে। তার জন্য তোমার কিন্তু জাভাটা কিন্তু এত পপুলার। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে যে ফাংশনের ডেফিনেশন অলরেডি কোনো হেডার ফাইলের মধ্যে ইনক্লুড করা আছে বা ডিফাইন করা আছে, আমরা জাস্ট লাইব্রেরি ফাংশনটাকে দিয়ে আমরা আমাদের কোনো পার্টিকুলার টাস্ককে আমরা পারফর্ম করিয়ে নিই, কিন্তু ফাংশনটা কিন্তু আমরা কোথাও ডেফিনেশন লিখি না, আমরা জাস্ট ফাংশনটাকে কল করে তার কাজটা আমরা করিয়ে নিই। তাহলে এসকিউআরটি, আমি ধরুন একটা ফাংশন লিখলাম এসকিউআরটি ফাংশনের মধ্যে ধরে নাও আমরা হয়তো 9কে পাস করলাম, 9 দিলাম। ঠিক আছে, আর এটাকে আমরা বলছি ফাংশনের সিম্বল। দেখো ওপেনিং ক্লোজিংটা হচ্ছে ফাংশনের সিম্বল। আমি দেখো ভয়েড মেইন যখন ফাংশন লিখি আমরা, তখন ভয়েড মেইন লেখার পর আমরা ওপেনিং ক্লোজিং দিই, তাহলে এটা কিন্তু ফাংশনের সিম্বল। তাহলে যার পরে ওপেনিং ক্লোজিং থাকবে তাকে আমরা ফাংশন বলতে পারবো। তাহলে আমি বলতে চাইছি যে কনসেপ্টটা সেটা হচ্ছে ধরুন এসকিউআরটি লিখেছি, তারপরে আমি ধরুন হয়তো 9টাকে পাস করেছি। তাহলে এসকিউআরটি ফাংশন আমাকে কি করছে না, এই 9টা স্কোয়ার রুট বের করে আমাকে 3 রিটার্ন করছে। তাকে হয়তো আমি হয়তো এ বলে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম, দিয়ে হয়তো আমি এটাকে প্রিন্ট করলাম, তাহলে আমাকে 9-এর স্কোয়ার রুটটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এসকিউআরটি ফাংশন তো কোনো ম্যাজিক নয় যে আমি তার মধ্যে 9 পাস করছি আমাকে 3 আমাকে রিটার্ন করছে। তাহলে নিশ্চয়ই এসকিউআরটি ফাংশনের এই 9টা কীভাবে তোমার স্কোয়ার রুট হয়ে 3 আসছে তার জন্য তোমার নিশ্চয়ই একটা ডেফিনেশন আছে এসকিউআরটি ফাংশনের, বা তার এগেন্সে তোমার কিছু কোড আছে। যে 1000 লাইন বা 100 লাইনে তোমার যে কোডটা আছে এসকিউআরটি ফাংশনের এগেনস্টে বা তার যে ডেফিনেশন, সেই কোডটা কিন্তু তোমার ডিফাইন করা আছে কার মধ্যে না, math.h এর মধ্যে। ওকে, তো আমরা জাস্ট কিন্তু সেই ফাংশনটাকে আমরা ব্যবহার করছি, আর এই এসকিউআরটি ফাংশনটাকে ব্যবহার করতে গেলে আমাকে কিন্তু math.h-টাকে আমাকে ইনক্লুড করতে হবে, না হলে কম্পাইলার এই ফাংশনটার ডেফিনেশনটা কিন্তু সার্চ করে খুঁজে ও পাবে না। ঠিক আছে, তাহলে আমরা যত লাইব্রেরি ফাংশন ব্যবহার করি আমাদের সি প্রোগ্রামিংয়ে,
সমস্ত লাইব্রেরি ফাংশনগুলোকে ইউজ করার সঙ্গে সঙ্গে কিন্তু তার অ্যাসোসিয়েটেড যে হেডার ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে কিন্তু আমাকে ইনক্লুড করতে হয়। যেমন ধরুন প্রিন্টএফ ফাংশন, প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমি যা লিখি তাই আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। তাহলে প্রিন্টএফ ফাংশন তো কোনো ম্যাজিক নয় যে আমি যা লিখে দেবো তাই আমার প্রিন্ট হয়ে যাবে। তাহলে এই প্রিন্টএফ ফাংশনের এগেনস্টে তো আমার নিশ্চয় আমার কিছু কোড লেখা আছে, যে কোডটা হয়তো আমার এই মেসেজটাকে প্রিন্ট করছে। তাহলে এই প্রিন্টএফ ফাংশনটাও কিন্তু তোমার একটা লাইব্রেরি ফাংশন। স্ক্যানএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন দিয়ে আমি ইউজারের কাছ থেকে কোনো ভ্যালুকে রিড করতে পারি, তাহলে স্ক্যানএফ ফাংশনটাও কিন্তু তোমার একটা লাইব্রেরি ফাংশন। তো এরকম ডিফারেন্ট লাইব্রেরি ফাংশন আছে। আমরা ধরুন গেটএস ফাংশন, আমরা গেটএস দিয়ে কোনো স্ট্রিংকে আমরা রিড করতে পারি, ঠিক আছে। গেট ক্যাট দিয়ে আমরা কোনো ক্যারেক্টারকে রিড করতে পারি। তো সব কিন্তু আমাদের হচ্ছে তোমার, এগুলো সবই কিন্তু তোমার লাইব্রেরি ফাংশন। তাহলে লাইব্রেরি ফাংশন কিন্তু তোমার ডিফাইন করা থাকে হেডার ফাইলের মধ্যে। আমাকে কিন্তু সেই ফাইলটাকে আমাকে ইনক্লুড করতে হয়। যদি কোনো আমরা লাইব্রেরি ফাংশন ব্যবহার করি, সেই পার্টিকুলার হেডার ফাইলটাকে আমাকে অবশ্যই আমাদের প্রোগ্রামে ফার্স্টে ইনক্লুড করতে হবে। ওকে, তাহলে যে ফাংশনগুলো ডেফিনেশন অলরেডি ডিফাইন করা আছে তাকে আমরা বলছি লাইব্রেরি ফাংশন। আর নেক্সট আমরা চলে আসছি যে কনসেপ্টটা, সেটা হচ্ছে তোমার ইউজার ডিফাইন ফাংশন। নেক্সট যে কনসেপ্টটাতে আমরা আসছি সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, ঠিক আছে। তো ইউজার ডিফাইন ফাংশন আমরা কাকে বলবো? ইউজার ডিফাইন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন আমরা কাকে বলবো? যে ফাংশনগুলোকে আমরা ডিফাইন করছি, ইউজার যেগুলোকে ডিফাইন করছে, প্রোগ্রামার যে ফাংশনগুলোকে ডিফাইন করছে তাকে আমরা বলছি ইউজার ডিফাইন ফাংশন। তাহলে ধরুন আমি একটা অ্যাডিশন অপারেশন পারফর্ম করব। তাহলে একটা অ্যাডিশন অপারেশন পারফর্ম করার জন্য অ্যাডিশন বলে কিন্তু আমার কোনো লাইব্রেরি ফাংশন নেই। তাহলে অ্যাডিশন অপারেশনটা পারফর্ম করার জন্য আমরা ঠিক করলাম কি না, আমরা অ্যাজ এ প্রোগ্রামার বা অ্যাজ এ ইউজার আমরা ঠিক করলাম যে আমরা অ্যাডিশনের জন্য একটা ফাংশন লিখব, যে ফাংশনটাকে আমি যখনই কল করব তখন সেই ফাংশনটা আমার 2 নাম্বারস বা 3 নাম্বারস, তুমি যেরকম নাম্বারসের জন্য তুমি অ্যাডিশন করতে চাইছো তুমি সেরকমভাবে একটা ফাংশনকে ডিফাইন করে রাখলে আমার যখনই সেই নাম্বারের কোনো অ্যাডিশন করবার প্রয়োজন পড়বে তখনই কিন্তু আমরা সেই নাম্বারের মধ্যে আমরা অ্যাডিশনটা করতে পারবো সেই ফাংশনটাকে কল করে। তাহলে আমার কিন্তু অ্যাডিশন ফাংশন কিন্তু এসে আমার কিন্তু কাজটাকে করে দিয়ে বেরিয়ে যাবে। তাহলে যখন কোনো ফাংশনকে ইউজার ডিফাইন করে তখন সেই ফাংশনটাকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। আর ইউজার ডিফাইন ফাংশনকে কোনো ইউজার ডিফাইন ফাংশনকে তোমার ডিফাইন করতে গেলে তার জন্য কিন্তু প্রপার সিনট্যাক্স আছে, যে সিনট্যাক্সটা ফলো করেই কিন্তু আমাকে ফাংশনটাকে ডিফাইন করতে হবে। আমি যেমন তেমন করে আমি একটা ফাংশনকে ডিফাইন করে রাখলাম, আমার কিন্তু ফাংশনটা কাজ করবে না। তাহলে ফাংশন ডিফাইন করার জন্য আমার প্রপার সিনট্যাক্স আমাকে ফলো করতে হবে, যে কী করে একটা ফাংশনকে ডিফাইন করতে হয়, একটা ফাংশনের মধ্যে কী কী পার্ট থাকে সেই প্রত্যেকটা পার্টকে আমাকে জানতে হবে, তারপরে আমাকে ফাংশনটাকে ডিফাইন করতে হবে। আর আমার ফাংশনটা কী কাজ করবে, অ্যাকচুয়ালি কী টাস্ক পারফর্ম করবে, সেই টাস্কটাকে কিন্তু আমাকে প্রপারলি ডিফাইন করতে হবে সেই ফাংশনের মধ্যে। তবেই কিন্তু আমরা একটা ইউজার ডিফাইন ফাংশনকে আমরা ডিফাইন করতে পারবো, তাকে নিয়ে আমরা কাজ করতে পারবো। ওকে, তাহলে আমাদের টপিকটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। লাইব্রেরি ফাংশন তোমার তো ডিফাইন করা আছে, জাস্ট আমরা সেগুলোকে নিয়ে কাজ করব, জাস্ট তাকে আমরা ব্যবহার করব, ইউজ করব। কিন্তু ইউজার ডিফাইন ফাংশন কিন্তু আমরা তৈরি করব নিজেরা, ঠিক আছে। তাহলে ইউজার যে ফাংশনগুলোকে ডিফাইন করে তার নাম হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তাহলে আমাদের টপিকটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। ওকে, চলো আমরা আমাদের টপিকে চলে যাই। এবার আমাদের যেটা টপিক সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আমরা কিন্তু এবার ইউজার ডিফাইন ফাংশনে আমরা চলে আসছি, আমাদের কোর টপিক। তাহলে বেসিক ইন্ট্রোডাকশন পার্টটা সবাই বুঝতে পারলে, ফাংশনের বেসিক ইন্ট্রোডাকশন পার্টটা। আমরা কিন্তু এবার টপিকের মধ্যে আসছি ইউজার ডিফাইন ফাংশন। এই ফাংশন কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ C++ এটা যেমন দরকার, জাভাতেও কিন্তু তোমার এই সেম ফাংশনের কনসেপ্ট তোমার দরকার, ঠিক আছে। আমার কিন্তু ফাংশনের কনসেপ্ট কিন্তু তোমার চেঞ্জ হবে না, সেম কনসেপ্ট, ঠিক আছে। শুধুমাত্র তোমার সিনট্যাক্স হয়তো তোমার পাল্টাতে পারে, কিন্তু কনসেপ্ট কিন্তু সেম। তো C++ এ গেলে আমার মানে তোমার সিনট্যাক্সটা হচ্ছে পাল্টাবে না, সেম সিনট্যাক্স থাকবে C++ এ গিয়েও, ঠিক আছে। আমাদের টপিকটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আমরা ইউজার ডিফাইন ফাংশন নিয়ে আমরা কাজ করব। তো ফার্স্ট আমরা যেটা তোমরা দেখে নেবো সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশনকে আমরা কি করে ডিফাইন করব, ডেফিনেশন, হাউ টু ডিফাইন এ ইউজার ডিফাইন ফাংশন। আমরা ফার্স্টে দেখে নেবো ডেফিনেশন, যাকে আমরা বলছি ফাংশন ডেফিনেশন। ওকে, ফাংশন ডেফিনেশন মানে একটা ফাংশনকে ডিফাইন করতে গেলে তার কি সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্সটা আমরা এখন ফার্স্টে দেখে নেব। ডেফিনেশন তার মানে হচ্ছে তোমার সিনট্যাক্স। আর আমাদের ইউজার ডিফাইন ফাংশনের এক্সাম্পল কি হবে বলো দেখি? ইউজার ডিফাইন ফাংশনের এক্সাম্পল কি হবে বলো দেখি? কেউ বলো দেখি ইউজার কি হবে? লাইব্রেরি ফাংশন তো আমরা তো অনেক এক্সাম্পল দেখলাম,
তাহলে আমাদের ইউজার ডিফাইন ফাংশনের এক্সাম্পল কী হবে? কাকে আমরা ইউজার ডিফাইন ফাংশন বলতে পারি? আমরা কিন্তু জানি সবাই সেই নামটা আমরা সবাই জানি। কোন ফাংশনকে ইউজার ডিফাইন ফাংশন বলা হয়, আমি কিন্তু সেই ফাংশনের নামটা আমরা সবাই জানি। বলো। মেন ফাংশন, আমরা তো মেন ফাংশন ব্যবহার করি না। মেন ফাংশনকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। ভয়েড মেন, আমরা কি লিখি? মেন ফাংশনটাকে তোমার কে লিখে দেয়? আমরাই তো লিখি। একটা মেন ফাংশনের ভেতরে তোমার কটা প্রিন্টএফ থাকবে, কটা স্ক্যানএফ থাকবে, বা আমি কি কি এক্সিকিউটেবল স্টেটমেন্ট রাখবো সেটা তো আমরাই ডিসাইড করি। তাহলে মেনটাকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। তাহলে এক্সাম্পল অফ এ ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে মেন। এবার আমরা শিখবো যে আর কোন কোন ফাংশনকে আমরা ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে আমরা রাখতে পারবো। অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আমরা যে ধরনের ফাংশন আমরা ক্রিয়েট করতে পারবো সমস্তগুলো সব তোমার কিন্তু ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে পড়ছে। ওকে স্যার? হ্যাঁ স্যার বলছি ভয়েড মেনটা কি হেডার ফাইলের মধ্যে ডিক্লেয়ার থাকে না? হ্যাঁ অবশ্যই ডিক্লেয়ার থাকে। মেন ফাংশনের ডেফিনেশন থাকে না, কিন্তু মেন ফাংশন থেকে যে তোমার এক্সিকিউশন স্টার্ট হয় তার এক্সিকিউশন স্টার্টিংয়ের যে ইনফরমেশন সেটা তোমার হেডার ফাইলের মধ্যে ডিফাইন করা থাকে, কিন্তু মেন ফাংশনটা তোমার কিন্তু ডিফাইন করা থাকে না, ওটা কিন্তু আমরা ডিফাইন করি। তোমার প্রতিটা প্রোগ্রামের জন্য কি সমস্ত মেনগুলো তোমার সেম হয়? তুমি বলো আমাকে। না না, আলাদা সে আলাদা। আলাদা আলাদা হয়। ওটা কার উপর ডিপেন্ড করে না তুমি কোন প্রবলেমটাকে তুমি সলভ করছো, তোমার প্রবলেমটা কী আছে, তোমার প্রোগ্রামের নামটা কী আছে, তারপর কিন্তু ডিপেন্ড করছে যে তুমি কটা ভ্যালুকে স্ক্যান করবে, তুমি কবার প্রিন্টএফ করবে, তাই না? ওটা কিন্তু ডিপেন্ড করছে তোমার প্রবলেমের উপরে। তাহলে মেনটা হচ্ছে আমাদের একটা ইউজার ডিফাইন ফাংশনের এক্সাম্পল। এবার আমাকে বলো যে এই মেন ফাংশনটা তাহলে এখানে কোনটা ফাংশন নেম আর কোনটা হচ্ছে রিটার্ন টাইপ? ভয়েডটা রিটার্ন টাইপ। ভয়েডটা হচ্ছে রিটার্ন টাইপ, আর মেনটা ভয়েডটা হচ্ছে মেনটা হচ্ছে ফাংশনের কি? ফাংশনের নেম। এটা হচ্ছে রিটার্ন টাইপ, আর মেনটা হচ্ছে ফাংশনটার নেম অফ দ্য ফাংশন। ঠিক আছে, তাহলে মেনটা হচ্ছে নেম অফ দ্য ফাংশন বা ফাংশন নেম বলতে পারি আমরা একসাথে। আর এই ভয়েড মেনের পরে দেখো তোমার একটা ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করেছি, এটা কি ইন্ডিকেট করে? সিম্বল। এই ফার্স্ট ব্র্যাকেট ফাংশন সিম্বল। ঠিক আছে, আমি ধরুন এই ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং এর মধ্যে আমরা এখানে কি লিখতে পারি? এখানে কি থাকে? এই ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি থাকে বেসিক্যালি? এটা তো ফাঁকাই থাকে। ফাঁকা থাকে, কিন্তু আমরা কিন্তু ফাঁকা আমরা রাখি বাই ডিফল্ট, সেখানে একটা ভ্যালু বসে, আমরা ফাঁকা রাখি, কিন্তু এখানে কি থাকে? এটা কার স্পেস? এই স্পেসটা কার জন্য? কি থাকে এখানে বেসিক্যালি যে কোনো ফাংশনের ক্ষেত্রে? এখানে তোমার থাকে প্যারামিটার। এটা কি বলা হয়? ফাংশনের প্যারামিটার বা ফাংশনের আর্গুমেন্ট। বোঝা গেল? এটাকে বলা হয় ফাংশনের আর্গুমেন্ট। তাহলে আমরা এখানে মেন ফাংশনের মধ্যে কোনো প্যারামিটার পাস করি না বলে আমার এটা ব্ল্যাঙ্ক থাকে। ব্ল্যাঙ্ক থাকা মানে হচ্ছে এটা কিন্তু তোমার ভয়েড আছে, ভয়েড। তুমি এখানে ভয়েড লিখলেও কিন্তু কোনো ক্ষতি নেই, তুমি এখানে ভয়েডও লিখতে পারো। তাহলে আমরা মেনটাকে শুধুমাত্র আমরা একরকমভাবে ডিফাইন করতে পারি না। তুমি মেনটাকে কত রকমভাবে তুমি ডিফাইন করতে পারো দেখবে, কতগুলো ভ্যারিয়েশন আছে দেখো মেন ফাংশনে। তুমি ভয়েড মেন, এটাকে একটু ফলো করো, তুমি ভয়েড মেন লেখো, আমরা যেভাবে প্রোগ্রাম লিখি ভয়েড মেন ওপেনিং ক্লোজিং, দেন আমরা এবার প্রোগ্রামটা লিখছি এখানে। ঠিক আছে, তারপরে আমি এখানে শেষ করি, গেট সিএস দিয়ে শেষ করি। হয়তো যদি আমরা কর্নিডোর এইটাকে যদি আমরা ইনক্লুড করি তাহলে আমরা কিন্তু এখানে গেট সিএস দিয়ে শেষ করি। ওকে, আবার তুমি ধরো না হয়তো শুধু মেন লিখলে, শুধু মেন লিখে তারপরে এখানে কিছুই দিলে না, দিয়ে তারপরে তুমি লাস্টে গিয়ে যখন প্রোগ্রামটা লেখার পরে যখন তুমি লাস্টে গিয়ে যখন শেষ করছো তখন তুমি এখানে রিটার্ন 0 করো, রিটার্ন 0 করে তুমি প্রোগ্রামটাকে শেষ করো। এটাও এক ধরনের মেনের ভ্যারিয়েশন। তাহলে তার মানে দেখো আমি মেনের আগে আমার তোমার কি পার্ট থাকে না, রিটার্ন টাইপ থাকে। তাহলে আমি যদি কিছু মেনশন না করি অ্যাজ এ রিটার্ন টাইপ, তখন সেটা কিন্তু বাই ডিফল্ট তোমার কি হয়ে যায় না, ইন্টিজার হয়ে যায়। ঠিক আছে, মেন ফাংশন বাই ডিফল্ট কোন ভ্যালুকে রিটার্ন করে না, ইন্টিজার ভ্যালুকে রিটার্ন করে। তার জন্য কিন্তু আমাকে লাস্ট থেকে রিটার্ন 0 করতে হচ্ছে। ওকে, এটা একটা ভ্যারিয়েশন। তুমি আবার ইন্ট মেন বলে তুমি মেনশন করতে পারো, মেন ফাংশনটাকে তুমি ইন্ট মেন লিখে তার ভেতরে তুমি প্রোগ্রামের কিছু কোড লিখলে, তোমার কিছু কোড থাকলো মেন ফাংশনের ভেতরে, তোমার কিছু কোড, তারপরে তুমি লাস্টে গিয়ে রিটার্ন 0 করে তুমি শেষ করছো।
এটাও এক ধরনের মেন ফাংশন, এটাও একটা মেনের ভ্যারিয়েশন। ঠিক আছে, 3 রকমের হলো। আমরা আরও ভ্যারিয়েশন দেখব মেন ফাংশন। আমরা যে কোনো টাইপের কিন্তু মেন আমরা ব্যবহার করে আমরা কিন্তু প্রোগ্রাম করতে পারি, আমার ভুল নয়। ঠিক আছে, আমরা এবার ধরে নাও আমি আরও ভ্যারিয়েশন দেখাচ্ছি। তুমি লিখছো ভয়েড মেন, ভয়েড মেন লিখলে, ভয়েড মেন লেখার পর তুমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তুমি এখানে ভয়েড লিখলে। ঠিক আছে, এটাও কিন্তু একটা ভ্যারিয়েশন। তারপর তুমি এখানে কিছু কোড লিখলে, কোড লেখার পর তুমি লাস্টে হয়তো তুমি পনির এসটাকে তুমি ইনক্লুড করেছো বলে তুমি লাস্টে এখানে গেট সিএস দিয়ে তুমি প্রোগ্রামটাকে শেষ করলে। এটা কিন্তু কম্পাইলার ডিপেন্ডেন্ট। আমি কোনো কম্পাইলারে আমরা গেট সিএস ইউজ করি, কোনো কম্পাইলারে আমরা হয়তো গেট সিএসটাকে সাপোর্ট করে না। ঠিক আছে, এটা এরকমের ভ্যারিয়েশন। আবার ধরো না তুমি এরকম লিখছো ইন্ট মেন, ইন্ট মেন ওপেনিং, এখানে তুমি হয়তো লিখলে ভয়েড, ভয়েড লেখার পরে তুমি এখানে ব্র্যাকেটটা ক্লোজ করলে, ক্লোজ করার পরে এখানে তোমার কিছু কোড থাকলো, কোড থাকার পর তুমি লাস্টে গিয়ে আবার লিখছো রিটার্ন 0, মেনটাকে শেষ করলে। এটা একটা ভ্যারিয়েশন। আমি লাস্ট ভ্যারিয়েশন দেখাবো মেন ফাংশনের, লাস্ট ভ্যারিয়েশন। তাহলে আমরা কিন্তু দেখো আমরা কিন্তু সবসময় মানে দেখতে পাচ্ছি যে আমার মেন কোনো প্যারামিটার নিচ্ছে না, কিন্তু মেন ফাংশনও কিন্তু আমার প্যারামিটার নেয়, সেটা আমরা শিখবো। তাহলে আমি এখন মেন ফাংশনে একটা প্যারামিটার দিয়ে তোমাকে দেখাচ্ছি যে কেমন হয়, মেন ফাংশনে কি প্যারামিটার থাকে। ইন্টিজার মেন, ইন্টিজার মেন ওপেনিং ইন্ট argc কমা ক্যারেক্টার argv থার্ড ব্র্যাকেট। এটা একটা অ্যারে, একটা ক্যারেক্টার টাইপের একটা অ্যারে। আমি মেনের মধ্যে এটা প্যারামিটারটা দিলাম, আমার কিছু এখানে কোড থাকলো, কোড থাকার পরে আমি লাস্টে গিয়ে রিটার্ন 0 করে আমি মেনটাকে শেষ করছি। লাস্টে আমরা রিটার্ন 0 করে মেনটাকে শেষ করছি। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের মেনের একটা ভ্যারিয়েশন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু দেখো মেনের ভেতরে আমরা কোনো প্যারামিটার আমরা পাস করিনি, সব কিন্তু ভয়েড 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 করে এসেছি, বা কোথাও ব্ল্যাঙ্ক রেখেছি। মানে ব্ল্যাঙ্ক রাখা মানে কিন্তু বাই ডিফল্ট সেটা ভয়েড। ঠিক আছে, এবার আমরা মেন ফাংশনের মধ্যে আমরা প্যারামিটার পাস করলাম। এখানে কী কী প্যারামিটার পাস করেছি না, আমার একটা argc প্যারামিটার যার নাম হচ্ছে আর্গুমেন্ট কাউন্টার, যেটা তার টাইপটা কি না ইন্টিজার টাইপের। আর আমার দেখো একটা আর্গুমেন্ট ভেক্টর আছে, যেটা কিন্তু একটা ক্যারেক্টার টাইপের একটা অ্যারে। ঠিক আছে, এটা কিন্তু একটা ক্যারেক্টার টাইপের একটা অ্যারে একটা, বা যাকে আমরা স্ট্রিং বলতে পারি। তাহলে যখন মেন ফাংশন যখন কোনো প্যারামিটার নেয়, তখন সেই ধরনের যে প্যারামিটারটাকে বলা হয়, বা সেই ধরনের যে আর্গুমেন্ট নেয় মেন ফাংশন যখন, যাকে আমরা প্যারামিটার বলি, তার নামে কিন্তু আবার আর্গুমেন্ট। সেম টার্ম কিন্তু, প্যারামিটার আর্গুমেন্ট কিন্তু তোমার সেম টার্ম। তাই যখন মেন ফাংশন কোনো আর্গুমেন্ট নেয়, তখন সেই আর্গুমেন্টটাকে বলা হয় কমেন্ট লাইন আর্গুমেন্ট। খুব ভাইটাল টপিক কিন্তু সি প্লাস, আমাদের সিতে বা সি প্লাস প্লাসে আমরা সি প্লাস থেকে পড়বো কমেন্ট লাইন আর্গুমেন্টের কনসেপ্ট। আমরা মেন ফাংশন যখন কোনো প্যারামিটার নেয়, তখন যে টাইপের প্যারামিটার নেয় সেটা হচ্ছে একটা ইন্টিজার প্যারামিটার নেয় যার নাম হচ্ছে argc, যাকে বলা হয় আর্গুমেন্ট কাউন্টার। মানে আমার কমেন্ট লাইনে আমি কতগুলো আর্গুমেন্ট পাস করছি তাকে কাউন্ট করে আর্গুমেন্ট কাউন্টার। আর আমি কী কী টাইপের আর্গুমেন্ট পাস করছি তাকে স্টোর করে হচ্ছে আর্গুমেন্ট ভেক্টর। তার জন্য কিন্তু আর্গুমেন্ট ভেক্টর তোমার একটা ক্যারেক্টার অ্যারে। ওকে, তাহলে তাকে বলা হয়, তাকে আমরা বেসিক্যালি বলছি কমেন্ট লাইন আর্গুমেন্ট। খুব ইম্পর্টেন্ট একটা মানে কনসেপ্ট। যে কোনো ইন্টারভিউতে কিন্তু ফার্স্ট কোশ্চেন করে যে হোয়াট ইউ মিন বাই কমেন্ট লাইন আর্গুমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা সিতে আমাদের কমেন্ট লাইন আর্গুমেন্টটা আমাদের কোনো কাজে লাগে না, আমরা হয়তো কমেন্ট লাইন আর্গুমেন্টেও দিয়েও কিন্তু আমরা কোনো প্রোগ্রাম করতে পারি। তাহলে কমেন্ট লাইন আর্গুমেন্ট দিয়ে প্রোগ্রাম করা মানে হচ্ছে যে ডিউরিং রান টাইম আমি কিন্তু ইনপুট দেবো প্রোগ্রামকে। আমি যখন রান করছি প্রোগ্রামটাকে তখন কিন্তু আমরা ইনপুট দিচ্ছি। স্যার বাম দিকে একটু মুভ করুন একটু। হ্যাঁ বলো স্যার, একটু মুভ করুন ওটা পেজটা। একটু মুভ করবো লেফট হ্যান্ড সাইডটা, ওই যেটা এ করলেন যেটা কমান্ড লাইন এটা। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ? এবার ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা যখন প্রোগ্রাম করি আমাদের কিন্তু কমান্ড লাইন আর্গুমেন্টে কিন্তু কোনো প্রয়োজন পড়ে না বেসিক্যালি, কারণ আমরা কিন্তু কনসোল থেকে আমরা ইনপুট দিই, তাই না? আমরা কিন্তু তোমার কিবোর্ড থেকে ইনপুট দিচ্ছি, আমরা কিন্তু ডিউরিং কম্পাইলেশন টাইম কিন্তু আমরা ইনপুট দিচ্ছি। কিন্তু যখন আমাকে রান টাইমে কোনো ইনপুট দিতে হবে, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের কমান্ড লাইন আর্গুমেন্টটা তখন কিন্তু আমাদের কাজে লাগবে। ওকে, তাহলে আমরা সি বা সি প্লাস প্লাসে আমরা খুব সহজেই কিন্তু আমরা ইনপুট নিতে পারি।
আমরা প্রিন্টএফ স্ক্যানএফ করে আমরা ইনপুট নিই সিতে, আমরা সি প্লাস প্লাসে আমরা সি আউট সি ইন করে আমরা ইনপুট নিই। কিন্তু জাভাতে কিন্তু ইনপুট নেওয়াটা খুব ডিফিকাল্ট টাস্ক। জাভাতে আমাকে যা কিছু ইনপুট নিতে হয় সব কিন্তু আমাকে কমেন্ট লাইন দিয়ে আমাকে ইনপুট নিতে হয়, ঠিক আছে? তো তার জন্য কিন্তু কমেন্ট লাইনের আর্গুমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের সিতে বলো বা সি প্লাস প্লাসে বলো। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম যে মেন ফাংশনের কতগুলো ভ্যারিয়েশন। তাহলে আমরা যে কোনো ফাংশনের ক্ষেত্রে বা যে কোনো ইউজার ডিফাইন ফাংশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা ফাংশন যখন কনসিস্ট হয় তখন কিন্তু সে 3টে পার্টে কনসিস্ট হচ্ছে। কী কী পার্ট না, প্রথম পার্টটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপ, সেকেন্ড পার্টটা হচ্ছে ফাংশনের নেম বা নেম অফ দ্য ফাংশন, আর থার্ড পার্টটা হচ্ছে ফাংশনের প্যারামিটার বা আর্গুমেন্ট। ফাংশন প্যারামিটার বলতে পারি বা ফাংশন আর্গুমেন্ট বলতে পারি। তারপরে আমার এই ফাংশনের ভেতরে তোমার এই পার্টটা কী হচ্ছে না, এটা হচ্ছে বডি অফ দ্য ফাংশন। আর লাস্ট স্টেটমেন্টটা কি ফাংশনের না, রিটার্ন স্টেটমেন্ট। তারপরে আমার দেখো এন্ড অফ দ্য ফাংশন। তাহলে একটা ফাংশন যখন কনসিস্ট হয় তখন তার মধ্যে কিন্তু তোমার 3টে পার্ট থাকে বেসিক্যালি। একটা হচ্ছে রিটার্ন টাইপ, দেন হচ্ছে নেম অফ দ্য ফাংশন। নেম অফ দ্য ফাংশনে কিন্তু আমার ইউজার ডিফাইন, মানে ইউজার যেমন নেম দেবে সেই নেমটাই কিন্তু সেই নামেই কিন্তু আমরা ফাংশনটাকে ক্রিয়েট করতে পারবো। ওকে, আর তারপরে ফাইনালি হচ্ছে আমাদের কিন্তু প্যারামিটার বা আর্গুমেন্ট। ওকে, তাহলে আমরা এই কনসেপ্টটাকে ফলো করে আমরা একটা ফাংশনকে আমরা ডিফাইন করব। সেই ফাংশনকে ডিফাইন করার আমার যে সিনট্যাক্সটা, সেই সিনট্যাক্সটা আমরা এখানে একটু ফলো করব। সিনট্যাক্স ফর ডিফাইনিং এ ফাংশন, সিনট্যাক্স ফর ডিফাইনিং এ ফাংশন। সেই সিনট্যাক্স পড়তে দেখ। আমার সিনট্যাক্সে প্রথমে আমাকে ফাংশন শুরু করতে গেলে ফার্স্ট আমাকে কী দিয়ে শুরু করতে হবে না, রিটার্ন টাইপ দিয়ে শুরু করতে হবে। তো রিটার্ন টাইপ কী কী টাইপের হতে পারে, আমার ইন্টিজার হতে পারে রিটার্ন টাইপ, আমার ক্যারেক্টার হতে পারে রিটার্ন টাইপ, আমার ফ্লোট হতে পারে রিটার্ন টাইপ, বা যদি আমরা চাই যে আমার ফাংশন কোনো কিছু রিটার্ন করবে না তখন কিন্তু আমরা সেখানে ভয়েড লিখবো। ভয়েড মিনস হচ্ছে নাথিং, যে আমার ফাংশন যখন কিছু রিটার্ন করছে না তখন সেখানে আমরা কিন্তু লিখবো ভয়েড অ্যাজ এ রিটার্ন টাইপ। ওকে, তাহলে ফার্স্ট আমার প্রথম পার্টটা হচ্ছে রিটার্ন টাইপ, তারপরে হচ্ছে ফাংশনটার নেম বা নেম অফ দ্য ফাংশন। এই ফাংশন নেমটা কিন্তু ইউজার ডিফাইন করবে, ইউজার যেমন ফাংশনের নেম দেবে সেই ফাংশনের নেমটাই কিন্তু তোমার থাকবে। তাহলে সেকেন্ড পার্টটা হচ্ছে ফাংশনের নেম, আর থার্ড পার্টটা হচ্ছে উইদিন ফার্স্ট ব্র্যাকেট আমাকে এখানে প্যারামিটার লিস্ট, আমরা এখানে প্যারামিটারগুলোকে প্রোভাইড করব। মানে আমার ফাংশনটা কোন ভ্যালুর উপরে অপারেট করছে সেটা কিন্তু আমরা প্যারামিটার লিস্টের থ্রু দিয়ে আমরা কিন্তু পাস করব যখন কল করব ফাংশনটাকে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্যারামিটার লিস্ট যার উপরে কিন্তু ফাংশনটা অপারেট করবে। ওকে, দেন আমাদের ফাংশনটার বডিটা স্টার্ট হচ্ছে একটা সেকেন্ড ব্রেসেস থেকে আমি স্টার্ট করেছি। তাহলে আমি যেহেতু তোমার সেকেন্ড ব্রেসেস স্টার্ট করেছি বলে আমার কিন্তু এই ফাংশনের লাইনটার পরে কিন্তু কোনো সেমিক্লোন বসেনি। আমরা বলেছিলাম যে যার বডি থাকে তার পরে কিন্তু কোনো সেমিক্লোন হয় না, কিন্তু যার বডি থাকে না, ঠিক আছে, তারপরে কিন্তু তোমার সেমিক্লোন বসে। ওকে, তাহলে আমার এখানে কি থাকছে, এখানে থাকছে তোমার বডি অফ দ্য ফাংশন। তাহলে বডি অফ দ্য ফাংশনের মধ্যে আমরা কি লিখবো না, আমার এই ফাংশনে তোমার যে টাস্কটাকে পারফর্ম করবে সেই টাস্কটাকে পারফর্ম করার জন্য আমার যে সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনগুলো আমাকে লিখতে হবে সেই ইনস্ট্রাকশনগুলো কিন্তু আমরা এই বডি অফ দ্য ফাংশনের মধ্যে আমরা লিখে রাখবো। কারণ আমরা যখন ডিফাইন করেছিলাম ফাংশনকে, আমি তখন বলেছিলাম যে ফাংশন ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন বা সেট অফ কোড টু ক্যারি আউট এ পার্টিকুলার টাস্ক। ওকে, তাহলে আমার কিন্তু এখানে থাকছে তোমার বডি অফ দ্য ফাংশন, যার মধ্যে আমরা কিন্তু তোমার সেট অফ ইনস্ট্রাকশন বা সেট অফ কোডকে কিন্তু আমরা এর মধ্যে লিখে রাখবো। আর আমার ফাংশনের লাস্ট স্টেটমেন্টটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। লাস্টের স্টেটমেন্টটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। কারণ আমরা ফাংশন থেকে কিন্তু সবসময় আমরা ট্রাই করব যে আমার ফাংশন যেন কিছুকে যেন রিটার্ন করে, কারণ রিটার্ন না করলে কিন্তু ফাংশন থেকে আমরা কোনো আউটপুট পাবো না। বেসিক্যালি আমি একটা ফাংশনকে কল করছি তার কাছ থেকে কোনো একটা আউটকাম পাওয়ার জন্য, তাহলে সেই ফাংশন যদি আমাকে রিটার্ন না করে তাহলে কিন্তু সেই আউটকামটা কিন্তু আমরা মেন প্রোগ্রামের মধ্যে আমরা পাবো না। ঠিক আছে, তার জন্য কিন্তু আমাকে যে কোনো ফাংশন যখন শেষ করতে হয় বা ডেফিনেশন যখন শেষ করতে হয় তখন কিন্তু লাস্টে আমাকে একটা রিটার্ন স্টেটমেন্ট লিখে আমাকে তারপরে কিন্তু ফাংশনটাকে শেষ করতে হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফাংশনের সিনট্যাক্স। এই সিনট্যাক্সটা ফলো করে আমরা ইন ফিউচার আমরা যত ফাংশন আমরা ডেভেলপ করব বা যত ফাংশন আমরা তৈরি করব সমস্ত ফাংশনে কিন্তু আমরা এই সিনট্যাক্সটা ফলো করব। ঠিক আছে, তাহলে আমরা এই সিনট্যাক্সটা ফলো করে আমরা এবার দেখে নিই যে আমরা একটা ফাংশনকে ডিফাইন করি এই সিনট্যাক্সটা ফলো করে। সাপোজ ধরে নাও আমরা একটা এক্সাম্পল নিচ্ছি ফাংশনের, যেখানে আমরা একটা ফাংশনকে ডিফাইন করব, সেই ফাংশনটার নাম হচ্ছে অ্যাডিশন ফাংশন। ঠিক আছে, আমরা একটা অ্যাডিশন ফাংশনকে আমরা ডিফাইন করব। এক্সাম্পল মানে এই ফাংশনটার এক্সাম্পল আমি চাইছি যে আমার একটা ফাংশন থাকবে, ফাংশনের নামটা হচ্ছে অ্যাডিশন, যে ফাংশনটা তোমার 2 নাম্বারসের মধ্যে অ্যাডিশন করতে পারবে, আর ফাংশনটা তোমার রিটার্ন টাইপ হবে ইন্টিজার, কারণ আমরা ইন্টিজার নাম্বারের মধ্যে আমরা অ্যাডিশন করব। ঠিক আছে,
তাহলে আমার এখানে তো দেখো তিনটে আমাদের কনসিডারেশন। আমার ফাংশনের নেম কি হবে, না ফাংশনের নেম হবে অ্যাডিশন। আমার ফাংশনটা রিটার্ন টাইপ কি হবে, না ইন্টিজার। কেন হবে ইন্টিজার, তার কারণটা হচ্ছে যে আমরা এখানে 2 ইন্টিজার নাম্বারসের মধ্যে আমরা অ্যাডিশন করতে চাইছি। তাহলে ইন্টিজার নাম্বারের মধ্যে যদি আমরা অ্যাডিশন করি তার যে তোমার সামটা আসবে বা যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু অবভিয়াসলি ইন্টিজার হবে। তার জন্য কিন্তু আমাদের রিটার্ন টাইপটা কিন্তু ইন্টিজার। ওকে, আর আমাদের প্যারামিটার লিস্ট কী হবে, না আমরা এখানে তোমার 2 নাম্বারসের মধ্যে অ্যাডিশন করতে চাইছি ইন্টিজার নাম্বারের মধ্যে। তার জন্য কিন্তু আমার এখানে দুটো প্যারামিটার থাকবে, একটা হচ্ছে ইন্টিজার এ, একটা হচ্ছে ইন্টিজার বি। ওকে, তাহলে আমরা সেই তিনটে কনসিডারেশনকে আমরা ধরে নিয়ে আমরা এখন একটা ফাংশনকে আমরা ডিফাইন করব এই সিনট্যাক্সটা ফলো করে। এটা কিন্তু আমরা তৈরি করছি, এটা কিন্তু ইউজার ডিফাইন ফাংশন। আমি দেখো ফার্স্টেই লিখছি আমাদের রিটার্ন টাইপটা লিখলাম ইন্ট। ওকে, তারপরে আমি ফাংশনের নাম দিলাম। ফাংশনের নামটা আমি তোমার দেখো এখানে কী লিখছি, অ্যাডিশন। এই নামটা কিন্তু ইউজার গিভেন বা ইউজার কিন্তু এই নামটা দেবে। ফাংশনের নামটা হচ্ছে অ্যাডিশন। তারপর দেখো প্যারামিটার লিস্ট। আমি চাইছি, আমি কিন্তু ঠিক করে নিয়েছি যে আমার ফাংশনটা দুটো ইন্টিজার নাম্বারের মধ্যে অ্যাডিশন করবে বা 2 ইন্টিজার নাম্বারসের মধ্যে অ্যাডিশন করবে। তো তার জন্য আমরা এখানে তোমার দুটো প্যারামিটারকে আমরা মেনশন করছি, একটা হচ্ছে ইন্টিজার এ আর একটা হচ্ছে ইন্টিজার বি। ওকে, ইন্ট স্পেস দিয়ে এ করেছি, ইন্ট স্পেস দিয়ে বি করেছি। আমি এখানে কিন্তু মাল্টিপল প্যারামিটার আমি কিন্তু এখানে মানে আমার কিন্তু এখানে সাপোর্ট করাতে পারতাম। তো আমি দেখো এখানে দেখো লিখে রেখেছি প্যারামিটার লিস্ট। আমার কিন্তু এখানে মোর দ্যান 1 কিন্তু প্যারামিটার থাকতে পারে। আমার এরকম নয় যে শুধু এখানে ইন্টিজারই থাকবে, আমার ইন্ট, ফ্লোট, ক্যারেক্টার যে কোনো টাইপে কিন্তু এখানে তোমার প্যারামিটার থাকতে পারে। নাম্বারটাও কিন্তু তোমার ভ্যারি করতে পারে, 3টে 4টে বা 5 6 7 8 যত খুশি, কিন্তু ইনফাইনাইট যেন না হয়। ওকে, আমরা এবার ফাংশনটার বডিটা লিখবো। আমি দেখো সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করছি, আমি এখানে যেমন স্টার্ট করেছিলাম। আমার এখানে বডি অফ দ্য ফাংশন, মানে আমার অ্যাডিশন ফাংশন কি কাজ করবে সেই কাজটা আমাকে এখানে লিখতে হবে। তাহলে আমি তো এখানে ধরলাম যে অ্যাডিশন ফাংশনটা আমার এর মধ্যে তোমার একটা ভ্যালু থাকবে আর বি এর মধ্যে আমার একটা ভ্যালু থাকবে, ইন্টিজার ভ্যালু। সেই দুটো ভ্যালুর মধ্যে আমাকে অ্যাডিশন করতে হবে। তাহলে তার জন্য আমরা এখানে কী করলাম, না আমি এখানে ইন্টিজার সি বলে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম যে আমি এখানে অ্যাডিশনটা পারফর্ম করছি, যা সি ইকুয়ালস টু এ প্লাস বি। তাহলে আমার এ আর বি এর মধ্যে তোমার যে নাম্বারটা আছে তাদের মধ্যে অ্যাডিশন হয়ে রেজাল্টটা তোমার সি এর মধ্যে স্টোর হয়ে গেল। এবার সিটাকে আমরা কী করবো, না দেখো লাস্টে আমার কী আছে স্টেটমেন্টটা, রিটার্ন স্টেটমেন্ট আছে। আমি এখানে কী করলাম, রিটার্ন সি। আমরা সিটাকে তোমার রিটার্ন করে দিলাম। তাকে করলাম রিটার্ন, না যে আমাকে কল করবে তাকে কিন্তু আমরা তাকে আমরা দেবো। ঠিক আছে, আমি দেখাবো সেই কনসেপ্টটা, রিটার্ন সি। এই সিটা কিন্তু আমরা ব্র্যাকেটের মধ্যে রাখতেও পারি বা নাও রাখতে পারি। দিয়ে সেমিক্লোন দেওয়ার পর আমি ফাংশনটাকে এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটটা শুরু করেছিলাম, আমি এবার শেষ করলাম। তাহলে এটা কিন্তু আমাদের ফাংশনের ডেফিনেশন। তাহলে আমার ফাংশনটা রিটার্ন টাইপটা হচ্ছে ইন্টিজার, আমার ফাংশনের নেমটা আমি দিলাম অ্যাডিশন, আমার ফাংশনের প্যারামিটার লিস্টে তোমার দুটো আছে প্যারামিটার, একটা হচ্ছে ইন্টিজার এ, একটা হচ্ছে ইন্টিজার বি। তো আমাকে এখানে যে এ বি লিখতে তার কোনো মানে নেই, আমি এখানে ভেরিয়েবল জাস্ট লিখেছি দুটো। আমি এখানে এক্স ওয়াই করতে পারতাম, এমএন করতে পারতাম, নাম্বার 1 নাম্বার 2 করতে পারতাম, যা খুশি লিখতে পারতাম। ঠিক আছে, তাহলে আমার এখন ফাংশনটা দুটো ইন্টিজার নাম্বারসের মধ্যে অ্যাডিশন করবে। অ্যাডিশন করার পর রেজাল্টটাকে স্টোর করবে তোমার সি এর মধ্যে। সেই সিটাকে আমরা রিটার্ন করব। কাকে করবো রিটার্নটা, না যে ফাংশন আমাকে কল করবে বা যে আমাকে কল করবে তাকে কিন্তু আমরা সিটাকে রিটার্ন করবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশনের একটা জাস্ট একটা সিম্পল ডেফিনেশন। তাহলে এরকমভাবে আমরা সাবস্ট্রাকশন ফাংশনকে ডিফাইন করতে পারবো, মাল্টিপ্লিকেশন ফাংশনকে ডিফাইন করতে পারবো, ডিভিশন ফাংশনকে ডিফাইন করতে পারবো। এবার ধরো না তোমাকে যদি বলি যে আমার তো এই অ্যাডিশন ফাংশনটাকে দিয়ে নিশ্চয়ই আমরা তোমার 3 নাম্বারসের মধ্যে অ্যাডিশন করতে পারবো না। কেন পারবো না, কারণ আমার এখানে নাম্বার অফ প্যারামিটার করা আছে দেখো 2 আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, তার 2 নাম্বারস অফ প্যারামিটার। তাহলে যদি আমাকে 3 নাম্বারসের মধ্যে যদি আমাকে অ্যাডিশন করতে হয় তখন তার জন্য কিন্তু আমাকে সেপারেট একটা ফাংশনকে ডিফাইন করতে হবে। সেই ফাংশনটা কীরকম হবে, না আমার সেম ফাংশন ডেফিনেশন থাকবে, শুধুমাত্র আমরা এখানে ইন্টিজার সি বলে একটা ভ্যালুকে এখানে ডিক্লেয়ার করবো পাশে প্যারামিটার লিস্টের মধ্যে। আর আমরা এখানে তখন কী নেবো, ইন্টিজার ডি নেবো। ডি নেওয়ার পর ডি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, আর লাস্টে লিখবো রিটার্ন ডি। তাহলে আমরা একটা ফাংশন যদি আমরা ডিফাইন করতে পারি তাহলে আমরা কিন্তু সেরকম সেই কনসেপ্টটাকে ফলো করে আমরা যে কোনো ফাংশনকে কিন্তু আমরা ডিফাইন করতে পারবো। তাহলে আমি পাশে দেখাচ্ছি যে একটা 3 নাম্বারসকে অ্যাডিশন করার জন্য যদি আমরা একটা ফাংশনকে ডিফাইন করি তাহলে আমার ফাংশনটা কীরকম হবে, আমি জাস্ট পাশে লিখছি। তাহলে আমরা কিন্তু ডিফারেন্ট কোনো স্যার বলছি যদি অনেকগুলো নাম্বারের মধ্যে অ্যাডিশন করি তাহলে কি ওই প্যারামিটার লিস্টের মধ্যে অ্যাডে ডিক্লেয়ার করা যাবে? অবশ্যই ডিক্লেয়ার করা যাবে, সেটা আমরা আসবো, সেই কনসেপ্ট আমরা আসবো। আর স্যার বলছি এর মধ্যে যে অ্যাডিশন ভ্যালুটা আমরা স্টোর করি ওটা কি প্যারামিটারের মধ্যে স্টোর করা যাবে না? না, কারণ সি কিন্তু আমাদের রেজাল্ট। তো রেজাল্ট মানে আমার ফাংশনটা যার উপরে অপারেট করবে সেই ভ্যালুগুলোকে আমরা নেব কিন্তু অ্যাজ এ প্যারামিটার।
আর আমার যেটা তোমার রেজাল্ট হবে তাকে কিন্তু আমাকে রিটার্ন করতে হবে সবসময়, যে কোনো ফাংশনের ক্ষেত্রে। বোঝা গেল? এবার সেই রেজাল্টটা যদি আমার তোমার সিঙ্গেল ভ্যালু হয় তাহলে তো কোনো সমস্যাই নেই, আর যদি তোমার মাল্টিপল ভ্যালু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা, কারণ একটা ফাংশন কিন্তু তোমার অ্যাট এ টাইম কিন্তু একটা ভ্যালুকে রিটার্ন করতে পারবে। কি বললাম বুঝতে পারলে? একটা ফাংশন অ্যাট এ টাইম কিন্তু তোমার সিঙ্গেল ভ্যালুকে সে কিন্তু রিটার্ন করতে পারে। তাহলে মাল্টিপল ভ্যালুকে যখন রিটার্ন করতে হবে তখন সেক্ষেত্রে তখন আমরা ব্যবহার করবো পয়েন্টারের কনসেপ্ট ব্যবহার করবো, তখন সে পয়েন্টার রিটার্ন করবে, তাহলে কিন্তু মাল্টিপল ভ্যালুকে সে রিটার্ন করতে পারবে। সেই কনসেপ্টটাকে কিন্তু আমরা পয়েন্টারের থ্রু দিয়ে আমরা অ্যাচিভ করবো। ঠিক আছে? তো আমরা সেই কনসেপ্টে আমরা আসবো। আমরা ফাংশনের মধ্যে আমরা যখন ঢুকেছি আমরা ফাংশনের মধ্যে, আমরা কিন্তু পাসিং অ্যারে টু এ ফাংশন, আমরা ডিফারেন্ট কনসেপ্ট আমরা করবো। এবার কোশ্চেন হচ্ছে যে যদি আমাকে 50টা যদি আমাকে আর্গুমেন্ট পাস করতে হয় তাহলে কি স্যার 50টা আর্গুমেন্ট কি আমরা এখানে লিখবো? ইন্টিজার এ বি সি করে আমরা কি 50 টাইমস কিন্তু আমরা কি লিখবো ওখানে আর্গুমেন্টগুলো? তখন সেক্ষেত্রে আমরা কিন্তু তখন যেটা অরূপ বললো সেটা হচ্ছে আমরা কিন্তু তখন একটা অ্যারেকে পাস করবো ফাংশনের মধ্যে দিয়ে। ঠিক আছে? তাহলে আমরা যদি আমরা অ্যারে পাস করি কোনো ফাংশনের মধ্যে দিয়ে তাহলে কিন্তু আমাকে আর মাল্টিপল ভ্যালুকে আমাকে আর ডিক্লেয়ার করতে হচ্ছে না। আমি যদি ইন্টিজার এ অফ 10 করি তাহলে তার মধ্যে কিন্তু দেখো তোমার 10টা ভেরিয়েবল আছে, এ অফ 0 থেকে আপ টু এ অফ 9 পর্যন্ত। তো সেই কনসেপ্টটা আমরা আসবো, পাসিং অ্যারে টু এ ফাংশন, সেই কনসেপ্ট আমরা দেখবো। আগে আমরা ফাংশনের কনসেপ্টটা শিখি, তারপরে সেই কনসেপ্টটা আমরা আসবো। ঠিক আছে? তাহলে আমি এখন দেখাতে যে তোমার যে পাশে যে একটা 3 নাম্বারসের মধ্যে অ্যাডিশন করবে একটা ফাংশনকে আমি লিখে দেখাবো এই সেম কনসেপ্ট ফলো করে। তাহলে আমাদের রিটার্ন টাইপটা তোমার হচ্ছে ইন্টিজার। আমি তোমার 3টি ইন্টিজার নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে চাইছি। যদি আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারের মধ্যে অ্যাডিশন করতাম তাহলে আমরা ফ্লোট লিখতাম রিটার্ন টাইপটা। আমি এখানে লিখছি অ্যাডিশন। আমি ফাংশনের নামটাকে চেঞ্জ করে দিলাম, অ্যাডিশন 3 নাম্বারস, অ্যাডিশন 3 নাম্বারস। আমি এরকমভাবে লিখছি অ্যাডিশন 3 নাম্বারস একসাথে, অ্যাডিশন আন্ডারস্কোর। ফাংশন নেমের মাঝখানে আমরা কিন্তু আন্ডারস্কোর দিয়ে আমরা কিন্তু মাল্টিপল ওয়ার্ডকে আমরা অ্যাড করতে পারি, কিন্তু কোনো স্পেস রাখতে পারবো না ফাংশন নামের মাঝখানে। ঠিক আছে? অ্যাডিশন 3 নাম্বারস। তারপরে আমি স্যার বলছি রিটার্ন টাইপ যদি ক্যারেক্টার হয় তাহলে সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ ক্যারেক্টারে ইউজ করবো। বলো বলো, আমি বুঝতে পারলাম না কোশ্চেনটা। বলছি যদি আমি ক্যারেক্টারে কোনো কিছু করি তো সেক্ষেত্রে রিটার্ন টাইপটা তো ক্যারেক্টার মানে হ্যাঁ ক্যারেক্টারের হ্যাঁ মতো লিখতে হবে তো? আমরা যখন ক্যারেক্টার নেবো সেটা আমরা কিন্তু পয়েন্টারের থ্রু দিয়ে আমরা অ্যাচিভ করবো সেই কাজটা আমরা কিন্তু পয়েন্টারের থ্রু দিয়ে করবো। আমি আসবো সেই কনসেপ্টে, আমি সেই কনসেপ্টে আসবো। আমরা ডিফারেন্ট টাইপের ভ্যালুকে আমরা রিটার্ন করবো, সেই কনসেপ্টে আমরা আসবো। ওকে? মানে এখন আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে সিম্পলি কীভাবে একটা ফাংশনকে ডিফাইন করতে হয়, তাকে নিয়ে কীভাবে আমরা কাজ করবো সেই কনসেপ্টটা ফার্স্ট আমরা শিখে নিই, তারপর আমরা ফাংশনের ডিফারেন্ট কনসেপ্টে আমরা আসবো। ওকে? তাহলে আমার এখানে তোমার কতগুলো প্যারামিটার থাকবে না? 3 নাম্বারস অফ প্যারামিটার থাকবে। আমি তোমার ধরুন একটা লিখছি, আমি ইন্টিজার এ করছি, আমি তার পরের প্যারামিটার নিলাম ইন্টিজার বি, তারপরে তোমার স্পেস দিয়ে লিখছি, আমি কমা দিয়ে লিখছি ইন্টিজার সি। এবারে তার বডিটাকে স্টার্ট করবো। তো আমাকে এখন অ্যাডিশনটা করে রাখতে হবে আমাকে অন্য একটা ভেরিয়েবলের মধ্যে। আমি তখন নিলাম হয়তো ইন্টিজার সাম বলে একটা ভেরিয়েবল নিলাম। সাম নেওয়ার পর আমি এবার লিখছি সাম ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি। দেন এখানে কি করে দিচ্ছি, রিটার্ন সাম করে দিচ্ছি, রিটার্ন সাম। ব্র্যাকেটটা এখানে আমি সেমিক্লোজ দিয়ে শেষ করলাম, তারপরে ফাংশনটাকে শেষ করলাম। তাহলে এই যে আমি যে কোডটা এখানে লিখলাম এটাকে আমরা বলছি কিন্তু ফাংশন ডেফিনেশন। এটাকে আমরা বলছি কিন্তু ফাংশনের ডেফিনেশন। আমরা কিন্তু এখন ডিক্লারেশন দেখাইনি ফাংশনের, জাস্ট আমি ডেফিনেশনটা দেখালাম। আমরা এই ফাংশনের ডেফিনেশনটা ফলো করে আমরা একটা কমপ্লিট প্রোগ্রামকে দেখে নেব, কী করে একটা ফাংশনকে ডিফাইন করব, কী করে ফাংশনটাকে কল করব। ঠিক আছে? আমার মেন ফাংশনটা কীরকম হবে। তাহলে এবার এই ফাংশনটাকে তোমার যে কল করবে তাকেই কিন্তু তোমার এই সামটা কিন্তু এই ফাংশনটা কিন্তু রিটার্ন করবে। এবার এই ফাংশনটাকে কল করার জন্য কিন্তু তোমার অনেকগুলো কন্ডিশন আছে। কীরকম কন্ডিশন? না তাকে নাম ধরে কল করতে হবে। এর নামটা কি না অ্যাডিশন আন্ডারস্কোর 3 আন্ডারস্কোর নাম্বারস, এই নামটা তাকে কিন্তু এক্স্যাক্টলি তাই লিখতে হবে। অ্যাডিশনে দেখো আমি ফার্স্টে দেখো আমি আমাদের ফার্স্ট যে অ্যালফাবেটটা আছে তার দেখো ক্যাপিটাল আমি এ করেছি, তাকে কিন্তু তোমার ক্যাপিটাল এ দিয়ে তাকে ডাকতে হবে পুরো নামটা ধরে। ঠিক আছে?
আর তাকে যখন কল করা হবে, ফাংশনটাকে যখন কল করা হবে, তখন সেই ফাংশন দেখো তোমার 3টে প্যারামিটার নিচ্ছে। তাহলে ফাংশনটা কল করার সময় কিন্তু 3টে ভ্যালু আমাকে পাস করতে হবে, তবে কিন্তু এই ফাংশনটা কল হবে, বা তখনই কিন্তু আমার এই ফাংশনে কিন্তু এক্সিকিউট হবে। তাহলে ফাংশনের যখন কল করা হয় তখন ফার্স্টে তোমার কম্পাইলার ফার্স্টে ম্যাচ করে যে ফাংশন নেমের সাথে কলিং ফাংশনের নেমটা। মানে মেনলি তোমার দু রকমের ফাংশন হয়, একটা হচ্ছে কল্ড ফাংশন, একটা হচ্ছে কলিং ফাংশন। ঠিক আছে, মানে আমি যেখান থেকে আমি কল করছি তাকে বলছি কলিং ফাংশন, আর আমি যাকে কল করছি তাকে আমরা বলছি কল্ড ফাংশন। ঠিক আছে, তাহলে কলিং ফাংশনের ফাংশন নেম আর কল্ড ফাংশনের ফাংশন নেম কিন্তু তোমার সেম থাকতে হবে। ঠিক আছে, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমি যখন কল করছি ফাংশনটাকে, তখন আমি তোমার ধরুন হয়তো তোমার দুটো প্যারামিটার পাস করলাম বা দুটো ভ্যালু পাস করলাম, আর আমি যখন ডিফাইন করেছি তখন ধরুন আমি তোমার 3টে দিয়ে আমি তখন 3টে প্যারামিটার দিয়ে আমি তখন ডিফাইন করেছি, তাহলে কিন্তু সেই পার্টিকুলার ফাংশন আমার কিন্তু কল হবে না। তো আমাকে কিন্তু এই ফাংশনটাকে কল করতে গেলে আমাকে 3টে প্যারামিটারই পাস করতে হবে। সেটা আমার 3টে কোনো ভেরিয়েবল হতে পারে, 3টে আমার কোনো ভ্যালু হতে পারে ইন্টিজার টাইপের, তবে কিন্তু সেই ফাংশনটা কল হবে। ঠিক আছে, তাহলে আমরা এতগুলো কন্ডিশনকে নিয়ে আমরা কিন্তু ফাংশনটাকে কল করতে পারবো। তাহলে আমরা একটা কমপ্লিট প্রোগ্রাম দেখবো, যে কমপ্লিট প্রোগ্রামের মধ্যে আমাদের মেনটা কীরকম হয়, কী করে ফাংশনটাকে আমরা ডিফাইন করি, কীভাবে কল করি, সেই কনসেপ্টটা আমরা এখন দেখবো একটা সিম্পল সি এর প্রোগ্রাম দিয়ে। ওকে, এক্সাম্পল অফ এ ফাংশন। আমি প্রোগ্রামটা হেডিং দিলাম এক্সাম্পল অফ এ ফাংশন। বা আমাদের এটা একটা হেডিং করতে পারতাম যে রাইট এ প্রোগ্রাম ফর অ্যাডিশন অফ 2 নাম্বারস বাই ইউজিং ফাংশন। ওকে, তাহলে এক্সাম্পল অফ এ ফাংশন আমি এটা দিয়ে দেখাচ্ছি। এক্সাম্পলটা কি দেখো ভালো করে। আমরা যেরকমভাবে আমরা প্রোগ্রাম লিখি আমরা সেরকমভাবেই লিখবো, এখানে কিছু ডিফারেন্স হবে সেটা একটু দেখতে হবে। কোথায় আমরা হেডার ফাইল লিখছি, কোথায় আমরা মেনটাকে ডিফাইন করছি, সেই কনসেপ্টগুলো জাস্ট। তাহলে ফার্স্ট আমাদের প্রোগ্রামে তোমার স্টার্ট করতে গেলে ফার্স্ট আমাকে হেডার ফাইল দিয়ে স্টার্ট করতে হয়। তো জেনারেলি আমরাও এখানেও হেডার ফাইল দিয়ে আমরা প্রোগ্রামটাকে স্টার্ট করবো। তো আমাদের হেডার ফাইলটা হচ্ছে #stdi.h। আমরা এখানে এক্সট্রা কোনো লাইব্রেরি ফাংশন ব্যবহার করছি না যে আমরা অন্য কোনো হেডার ফাইল দিয়ে ইনক্লুড করবো। তো আমরা তার জন্য আমরা জাস্ট শুধুমাত্র stdi.h-টাকে আমরা ইনক্লুড করলাম। আমি এখানে আমাদের টার্বো C++ কম্পাইলারের রেসপেক্টে আমি এখানে conio.h-টাকে আমরা ইনক্লুড করে রাখছি, যদি এটা অপশনাল, আমরা ইনক্লুড করতেও পারি নাও করতে পারি। আমি এখানে conio.h-টাকে আমরা এখানে ইনক্লুড করে রাখি। তাহলে লাস্টে আমাকে গেট ch লিখতে হবে মেইন যখন শেষ করবো তখন তার আগে। এবার একটা ফাংশন দিয়ে যখন প্রোগ্রাম লেখা হয় তখন ফাংশনটাকে আমরা আইদার ভয়েড মেন লেখার আগে আমরা ডিফাইন করতে পারি, কিংবা ফাংশনটাকে আমরা ভয়েড মেন লেখার পরে ডিফাইন করতে পারি। যদি ফাংশনটাকে আমরা ভয়েড মেন লেখার পরে যদি আমরা ডিফাইন করি, তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমেই হেডার ফাইলটাকে ডিক্লেয়ার করার পরে আমাকে ফাংশনের ডিক্লারেশনটাকে লিখতে হবে, যাকে বলা হয় ফাংশনের প্রোটোটাইপিং। ঠিক আছে, তাহলে আমরা দুরকমভাবেই আমরা দেখাবো প্রোগ্রামটাকে, যে আমরা তার মানে এখানে আমরা প্রথম প্রসিডিওরটা ফলো করছি, মানে আমরা প্রথমেই ফাংশনটাকে ডিফাইন করব, তারপরে মেন ফাংশন লিখব। কারণ মেন না হলে আমার তো প্রোগ্রামটা এক্সিকিউট হবে না, তাহলে আমাকে মেন তো লাগবেই প্রোগ্রামের মধ্যে। তাহলে ফার্স্ট আমরা ইউজার ডিফাইন ফাংশনটাকে ফার্স্ট আমরা ডিফাইন করছি, মানে আমাদের অ্যাডিশন ফাংশনটাকে, তারপরে আমরা মেন ফাংশনটাকে লিখব। ওকে, আমি আমার সেকেন্ড প্রসিডিওরটা আমি দেখাবো কীভাবে কাজটা করছি। তাহলে ফার্স্ট আমরা এখানে ইউজার ডিফাইন ফাংশন, যেটা আমাদের অ্যাডিশন ফাংশন, যে কাজটা আমরা করতে চাইছি সেটা আমরা ফার্স্ট এখানে ডিফাইন করছি। আমি ধরো লিখলাম ইন্টিজার অ্যাড বলে আমার একটা ফাংশন আছে, ইন্টিজার অ্যাড। ইনটা হচ্ছে রিটার্ন টাইপ, অ্যাডটা হচ্ছে ফাংশনের নেম। তার সেই ফাংশনটা তোমার দুটো ইন্টিজার নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে পারে। আমি লিখলাম ইন্টিজার এ কমা ইন্টিজার পি, এটা হচ্ছে আমাদের প্যারামিটার লিস্ট। আমার এখানে কিন্তু 2 নাম্বার অফ প্যারামিটার আছে, একটা এ একটা পি। আমি কিন্তু ফাংশনটাকে ফার্স্ট ডিফাইন করছি। তাহলে ফাংশনে তোমার যেভাবে কাজ করবে সেটা আমরা ডিফাইন করে নিই। এখানে আমি ইন্টিজার সি বলে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, যার মধ্যে আমাদের রেজাল্টটা স্টোর থাকবে। আমি এখানে লিখছি c = a + b। আমার কিন্তু অ্যাডিশন অপারেশন পারফর্ম হয়ে গেছে। আমি এবার সিটাকে রিটার্ন করব, কারণ মেন ফাংশন তো তোমার অ্যাডটাকে কল করবে, তখন কিন্তু অ্যাড ফাংশন তখন কিন্তু এই সিটাকে কিন্তু মেন ফাংশনকে রিটার্ন করবে। তাহলে রিটার্ন সি। ওকে, রিটার্ন সি সেমিকোলন দিয়ে আমি ফাংশনটাকে শেষ করব। এটা আমাদের ফাংশনটা ডেফিনেশন কমপ্লিট। তা আমি কিন্তু প্রথমেই হেডার ফাইল লেখার পরেই কিন্তু ফার্স্ট দেখো আমি ফাংশনটাকে ডিফাইন করে ফেলেছি। এরপরে আমরা কি করব, এরপরে আমরা কিন্তু মেন ফাংশনটাকে লিখব। ওকে,
এরপরে আমরা মেন ফাংশনটাকে ডিফাইন করব। ভয়েড মেন, আমরা টার্বো সি প্লাস প্লাস কম্পাইলার দিয়ে কাজটা করছি বলে ভয়েড মেন লিখছি। ভয়েড মেন, আমার এখানে কিছু নেই, ব্ল্যাঙ্ক রাখতে পারি, বা আমরা এখানে ভয়েডও লিখতে পারি, তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে ভয়েড লিখলাম, দিয়ে ব্র্যাকেটস রাখলাম। ফার্স্ট আমরা কি করছি, মেন ফাংশন। এখন তো আমরা দেখো অ্যাডিশন আমরা আগে যখন শিখে এসেছি তখন অ্যাডিশনের কাজটা কিন্তু মেন ফাংশন করতো, আর এখন কিন্তু মেন ফাংশন এখন কিন্তু অ্যাডিশনের কাজটা সে নিজে করবে না, সে কিন্তু একজনকে দিয়ে কাজটা করিয়ে নেবে। তার নাম কি, তার নাম হচ্ছে অ্যাড। যাকে দিয়ে অ্যাডিশনের কাজটা করতে পারবে মেন ফাংশন, তার নাম হচ্ছে অ্যাড। তাহলে অ্যাড কিন্তু এখন সেই পার্টিকুলার কাজটা এসে কাজ কমপ্লিট করে দিয়ে যাবে। তার জন্য মেন ফাংশন কি করছে না, মেন ফাংশন তোমার দুটো প্যারামিটার, দুটো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। আর রেজাল্টটাকে নেওয়ার জন্য বা রেজাল্টটাকে স্টোর করার জন্য, কারণ তোমার ধরো অ্যাডকে যখন মেন ফাংশন যখন কল করবে অ্যাড ফাংশনকে, তখন অ্যাড ফাংশন কিন্তু তোমার একটা ভ্যালুকে রিটার্ন করবে, তাকে তোমাকে ক্যাচ করতে হবে মেন ফাংশনের ভিতরে। তাহলে ক্যাচ করার জন্য মেন ফাংশন কি করলো, রেজাল্ট বলে একটা ভেরিয়েবলকে সে ডিক্লেয়ার করলো। রেজাল্টের মধ্যে কিন্তু তোমার সিটাকে ক্যাচ করবে, কারণ দেখো যা ফাংশন তোমার যে ভ্যালুকে রিটার্ন করছে তার যা টাইপ, তার টাইপটা কি এখানে ইন্টিজার, সিটা টাইপটা। আর আমি যার মধ্যে ক্যাচ করছি মেন ফাংশনের ভিতরে, তার নাম হচ্ছে রেজাল্ট, তার টাইপটা দেখো ইন্টিজার। এই টাইপটা কিন্তু তোমার সেম হতে হবে, এর টাইপ আর এর টাইপ কিন্তু তোমার সেম হতে, তবে কিন্তু তোমার ক্যাচ হবে, নাহলে কিন্তু ক্যাচ হবে না। ওকে, এবার কি করছে মেন ফাংশন, কি করছে না, এক্স আর ওয়াই এর যে ভ্যালুটা সেটা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিচ্ছে। কারণ তোমার ইউজার তোমার ধরো ইনপুট দেওয়ার পরই তো অ্যাডিশন করবে, সে চাইছে যে ইউজার গিভেন ইনপুট দিয়ে অ্যাডিশনটা পারফর্ম করার। তাহলে প্রিন্টের মধ্যে ফার্স্ট এসে কী করলো, এন্টার 2 নাম্বার বলে ইউজারকে একটা মেসেজ ডিসপ্লে করলো, তার এগেনস্টে ইউজার দুটো নাম্বারকে এন্টার করবে, ইন্টিজার টু এন্টার টু ইন্টিজার নাম্বার। আমি এখানে মেনশন করে দিচ্ছি এন্টার টু ইন্টিজার নাম্বারস, তার এগেনস্টে ইউজার কিন্তু ইন্টিজার দুটো নাম্বারকে এন্টার করবে। ঠিক আছে, সেই নাম্বারটাকে নিয়ে আমরা কোথায় রাখবো, স্ক্যান করবো কোথায় না, একটা রাখবো এক্সের মধ্যে, একটাকে রাখবো ওয়াইয়ের মধ্যে। আমরা স্ক্যানের করছি %d, এক্সের জন্য করলাম, তারপরে আবার করছি %d, ডবল কোটেশন শেষ কমা, তারপরে লিখছি $x, তারপরে লিখছি কমা দিয়ে $y। তাহলে একটা নাম্বারকে এক্সের মধ্যে রাখবে, একটা নাম্বারকে ওয়াইয়ের মধ্যে রাখবে। আমার কিন্তু নাম্বারগুলো ইনপুট নেওয়া কমপ্লিট। ইনপুট নেওয়ার পরে এবার কিন্তু কোন কাজটা বাকি আছে না, মেন ফাংশন ইনপুটটাও নিয়ে নিল। কারণ দেখো অ্যাডকে যখন সে কল করবে তখন কিন্তু অ্যাড ফাংশনকে শুধুমাত্র নাম ধরে ডাকলেই হবে না, তাকে কিন্তু তোমার দুটো ভ্যালুকে পাস করতে হবে। সে কিন্তু তখন এক্স আর ওয়াইটাকে পাস করবে মেন ফাংশন। এবার কি করছে মেন ফাংশন, এবার ফাংশনটাকে কল করবে, কারণ তার ইনপুট নেওয়া কমপ্লিট। এবার তার মানে জাস্ট শুধুমাত্র কল করবে ফাংশনটাকে। কীভাবে কল করছে ফাংশনটাকে, সে আবার কল করছে ফাংশনটাকে কী দিয়ে কল করবে, নাম দিয়ে কল করবে। তার নাম কি আছে ফাংশনটার, ফাংশনটা দেখো নাম আছে অ্যাড, সে তখন কিন্তু নাম ধরে কল করছে অ্যাড বলে। তোমার যখনই কোনো একটা কোনো কিছু একটা ডিসপ্লে করবার তোমার কাজ থাকে, তখন তুমি কিন্তু তখন প্রিন্টএফ ফাংশনকে কল করো, কারণ প্রিন্টএফটা কিন্তু ফাংশনটার নাম। তারপরে তুমি দেখো যা প্যারামিটার দিচ্ছ প্রিন্টএফ ফাংশনের কাছে, তোমার দেখো ওই মেসেজটা কিন্তু তোমার ডিসপ্লে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাকে বাই নেম আমাকে কিন্তু কল করতে হবে কোনো ফাংশনকে। তাই আমি অ্যাডকে কল করলাম, অ্যাডকে কল করার পর তাকে বললাম যে অ্যাড ফাংশন তুমি একটা কাজ করো, তুমি এক্স আর ওয়াইয়ের মধ্যে তোমার দুটো ইন্টিজার ভ্যালু আছে, তুমি এক্স আর ওয়াইয়ের মধ্যে যে দুটো ভ্যালু আছে তাদের মধ্যে তুমি অ্যাডিশন করে তুমি আমাকে রেজাল্টটা দাও। তখন অ্যাড বলো ঠিক আছে, আমি তাহলে এক্সের মধ্যে যা আছে ওয়াইয়ের মধ্যে যা আছে সেটাকে আমি অ্যাড করে আমি তোমাকে তাহলে এখন রেজাল্টটাকে আমি রিটার্ন করছি। তখন অ্যাড ফাংশন কিন্তু এক্স আর ওয়াইটাকে নিয়ে গিয়ে অ্যাডিশন করলো, অ্যাডিশন করার পর কী করলো না, সিটাকে রিটার্ন করে দিল। সেই সিটা যাকে অ্যাড ফাংশন রিটার্ন করছে সেই সিটাকে নিয়ে মেন ফাংশন কী করলো, তাকে নিয়ে তোমার রেজাল্টের ভেতরে স্টোর করে দিল। তখন তার জন্য সে লিখছে রেজাল্ট ইকুয়ালস টু অ্যাড এক্স ওয়াই। এটা বুঝতে পারলে সবাই? এই কীভাবে কলটা করলাম সবাই বুঝতে পারলে? অ্যাড ফাংশনটাকে দিয়ে কল করলাম, এটা একবার বলি। ফাংশনটা যখন কল হলো তখন দেখো কল করার জন্য তোমরা কি করছে না, ফাংশনটার নামটাকে দিয়ে কল করছে, নেম দিয়ে কল করছে, বাই নেম সে ডাকছে। তাহলে নেমটা কি আছে না, ফাংশনের নেম কি আছে না অ্যাড। তাহলে অ্যাড ফাংশনকে কল করলো। এবার অ্যাড ফাংশনকে কল করলেই তো হবে না, কারণ অ্যাড ফাংশন তোমার 2 নাম্বার সব প্যারামিটার নিচ্ছে। তাহলে যখন কল যখন করা হবে তখন কিন্তু তোমার 2 নাম্বার সব প্যারামিটার কিন্তু তাকে পাস করতে হবে মেন ফাংশনকে। মানে যেই অ্যাডকে কল করবে তাকে কিন্তু তোমার দুটো প্যারামিটার কিন্তু তাকে পাস করতে হবে। তখন সে কী পাস করলো, একটা এক্স পাস করলো, একটা ওয়াই পাস করলো। এক্সের মধ্যে তোমার ভ্যালু আছে একটা, ওয়াইয়ের মধ্যে আরেকটা ভ্যালু আছে।
তাহলে এখন যখন এই ফাংশনটা যখন কল হলো তখন কি হচ্ছে না, তখন কিন্তু তোমার প্রোগ্রামের যে কন্ট্রোলটা তখন তোমার কিন্তু জাম্প করে কোথায় গেল না, অ্যাড ফাংশনের কাছে গেল। তাহলে এখন তোমার কন্ট্রোলটা তোমার যখনই ফাংশন কল পেলো তখন তোমার কিন্তু কন্ট্রোলটা তোমার জাম্প করলো এই কল ফাংশন থেকে তোমার ডিরেক্ট একবার যেখানে তোমার ফাংশনটা ডিফাইন করা আছে সেখানে গেল, কন্ট্রোলটা জাম্প করে, কন্ট্রোলটা জাম্প করে গেল ডিফাইন ফাংশনের কাছে গিয়ে এই ফাংশনটার যে কোডটা তাকে এক্সিকিউট করবে। তার মানে কীভাবে এক্সিকিউশন হচ্ছে দেখো, ফার্স্ট তোমার ম্যাচ করছে যে অ্যাড ফাংশনের সাথে এই অ্যাডটা ম্যাচ করছে কি, নামটার সাথে নামটা ম্যাচ করছে কিনা, ঠিক আছে, ম্যাচিং করলো। তারপরে তোমার ম্যাচ করাচ্ছে যে যখন কল করা হয়েছিল তখন কতগুলো প্যারামিটার পাস করেছে ইউজার, না এক্স আর ওয়াই দুটো প্যারামিটার পাস করেছে, তার টাইপটা কি না ইন্টিজার, ভেরি গুড। আর যখন ডিফাইন যখন করা হয়েছে তখন কতগুলো প্যারামিটার এখানে রাখা হয়েছে, না দুটো, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, ওদের টাইপটা কি আছে, না ওদের টাইপটা দেখো তোমার আছে ইন্টিজার। তাহলে দেখো এখন নাম্বার অফ প্যারামিটার, কলিং ফাংশনের নাম্বার অফ প্যারামিটার আর কল্ড ফাংশনের নাম্বার অফ প্যারামিটার দেখো তোমার ম্যাচ করে গেল, তার টাইপটা দেখো ম্যাচ করে গেল, যে এখানে দেখো এটা আর বিটা হচ্ছে ইন্টিজার টাইপের, এখানে দেখো এক্স আর ওয়াইটা কিন্তু তোমার ইন্টিজার টাইপের, এটাও ম্যাচ করে গেল। এবার ম্যাচ করা হচ্ছে তোমার ফাংশনের নেমটাকে ফার্স্টে ম্যাচ করালো, এটাকে ম্যাচ করালো। এবার এখন তার মানে কী হচ্ছে, এক্সের মধ্যে তোমার ইউজার তোমার যাকে ইনপুট দিয়েছে সেই এক্সটা গিয়ে আমার এখন কপি হবে কার মধ্যে, এক্সটা গিয়ে তোমার এখন কিন্তু কপি হচ্ছে এ এর মধ্যে, আর ওয়াইটার মধ্যে তোমার যে যাকে তোমার ইনপুট দিয়েছে ইউজার ওয়াইয়ের ভেতরে, সেই ওয়াইটাকে গিয়ে এখন তোমাকে কিন্তু গিয়ে কপি হচ্ছে কার ভেতরে, না বি এর ভেতরে। আমি ধরলাম যে ইউজার তোমার হয়তো ধরো 5 আর 6 যদি ইনপুট দেয় তাহলে তোমার এক্সের মধ্যে তোমার 5টা স্টোর হয়েছে আর ওয়াইয়ের মধ্যে তোমার ধরো 6টা স্টোর হয়েছে। তাহলে এখন তোমার 5টাকে কার মধ্যে স্টোর হচ্ছে, এ এর মধ্যে, আর এখন দেখো 6টাকে তোমার দেখো স্টোর হচ্ছে কার মধ্যে, বি এর মধ্যে। তাহলে এখন কী করছি আমরা, ইন্টিজার সি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, আমরা কি লিখছি, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, মানে 5 প্লাস 6 কত হয়ে গেল, সিটার ভ্যালুটা 11। 11 হওয়ার পর কী করছি, রিটার্ন সি, মানে আমি কিন্তু 11টাকে এখন রিটার্ন করে দিচ্ছি কাকে, না যে ফাংশনটাকে কল করেছে তাকে। তাহলে একে তোমার কল করেছে কে, মেন ফাংশন কল করেছে অ্যাডটাকে। তাহলে এখন কী করছে, সেই 11টা কিন্তু ফাংশন থেকে তোমার রিটার্ন আসছে, সেই রিটার্নটা তোমার কার জায়গায় বসে যাচ্ছে, অ্যাড এক্স কমা ওয়াই এর রিপ্লেসমেন্টে কিন্তু তোমার 11টা এখানে বসে যাচ্ছে। তাহলে 11টাকে আমি তার মানে এখন তোমাকে অ্যাসাইন করতে হবে, কার মধ্যে আমি দেখো অ্যাসাইন করেছি, আমি দেখো রেজাল্টের মধ্যে অ্যাসাইন করেছি। তাহলে এখন তোমার রেজাল্টের ভ্যালুটা কত হয়ে গেল, এখন তোমার রেজাল্টের ভ্যালু কত হয়ে গেল কলটা হয়ে যাওয়ার পরে, না দেখো এখন 11 হয়ে গেল। আমি এখন কি করছি, এই রেজাল্টের ভ্যালুটাকে আমি মেন ফাংশনের ভিতরে আমি এখন এটাকে প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্টের আমি এখানে লিখছি সাম অফ বা সাম ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ টি, লেখার পর তারপরে লিখছি রেজাল্ট, কারণ রেজাল্টের মধ্যে আমার তো 11 আছে। আমি এখন কিন্তু সামটাকে একটা মেসেজ প্রিন্ট করে আমি রেজাল্টটাকে ডিসপ্লে করে দিলাম, সেমিক্লোন। আমি লাস্ট এখানে করছি গেট সিএইচ, আমরা এখানে কনভার্টেজটাকে আমি ইনপুট করেছিলাম, গেট সিএইচ লিখে ব্র্যাকেট ক্লোজ, আমি এখানে মেন ফাংশনটাকে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারলো সবাই এই প্রোগ্রামটা? ইয়েস স্যার। यस सर। খুব সিম্পল কনসেপ্ট, কিন্তু ফাংশনের কনসেপ্ট খুব সিম্পল Yes, sir. ঠিক আছে, মানে আমাকে তার মানে দেখো আমি তার মানে এখানে আমি তাকে ফাংশন কল বলছি, এটা হচ্ছে আমার ফাংশন কল, এই লাইনটা দিয়ে আমরা ফাংশনটাকে কল করেছি, এটা হচ্ছে আমাদের ফাংশন কল। আমি চাইলে মোর দ্যান ওয়ান টাইম কিন্তু ফাংশনটাকে আমি কল করতে পারতাম। আমার যদি ধরো না এরপরে হয়তো আমার ধরো আরেকবার হয়তো অ্যাডিশন করার যদি প্রয়োজন থাকে, আমি কিন্তু ফাংশনটাকে আমি কিন্তু আবার কল করতে পারবো, আমি যতবার খুশি কিন্তু ফাংশনটাকে কল করতে পারবো। তাহলে সেম ফাংশনটা কিন্তু আমার ইনভোক হবে বা এক্সিকিউট হবে। ওকে, তাই এটা হচ্ছে আমার ফাংশন কল। আর ওপরে যে আমি যে ফাংশনটাতে দেখো আমি যে এখানে যে লিখে রেখেছি, এটা হচ্ছে কিন্তু আমাদের ফাংশনের ডেফিনেশন। এই পোর্শনটাকে আমরা বলছি ফাংশন ডেফিনেশন। এটা হচ্ছে আমাদের ফাংশনটা ডেফিনেশন। আর ফাংশনের মধ্যে আমার এ আর বিটা হচ্ছে এখানে প্যারামিটার, এ আর বিটা হচ্ছে আমার এখানে প্যারামিটার ফাংশনে যখন ডিফাইন করেছি তার মধ্যে, বা আর্গুমেন্ট। এখানে অ্যাডটা হচ্ছে আমার ফাংশনের নেম বা নেম অফ দ্য ফাংশন, আর এখানে ইনটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপ। ইনটা হচ্ছে রিটার্ন টাইপ। আর এই যে আমি ইন্টিজার সি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি রিটার্ন সি করেছি, এটা হচ্ছে ফাংশনটার বডি। ঠিক আছে, এই যে আমি দেখো শেষ করেছি একটা ক্লোজিং ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটা হচ্ছে এন্ড অফ দ্য ফাংশন, এটা ইন্ডিকেট করছে এন্ড অফ দ্য ফাংশন।
আর যে তোমার দেখো যে ব্র্যাকেট শুরু করেছি, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করেছি, এটা হচ্ছে তোমার স্টার্ট অফ দ্য ফাংশন বডি, স্টার্ট অফ দ্য ফাংশন বডি। ঠিক আছে, আর এখানে আমি দেখো মেন ফাংশনটাকে ডিফাইন করেছি, এটা হচ্ছে আমাদের মেন ফাংশন ডেফিনেশন। ঠিক আছে, এই রেজাল্টটা হচ্ছে আমাদের তোমার স্টোর দ্য রেজাল্ট, মানে আমার ফাংশন যাকে রিটার্ন করছে তাকে তোমার স্টোর করছে, স্টোর দ্য রিটার্ন টাইপ বা স্টোর দ্য রিটার্ন ভ্যালু, তার পারপাসে আমি এখানে এটাকে ইউজ করেছি রেজাল্টটাকে, স্টোর দ্য রিটার্ন ভ্যালু। ওকে, আর এক্স আর ওয়াইটা হচ্ছে আমার এখানে লোকাল ভেরিয়েবল, এক্স আর ওয়াইটা হচ্ছে আমার এখানে লোকাল ভেরিয়েবল এই ফাংশনের মধ্যে, মেন ফাংশনের ভিতরে। ওকে, আর এখানে লাস্টে গিয়ে দেখো ক্লোজিং ব্র্যাকেট দিয়ে শেষ করেছি মেন প্রোগ্রামটাকে, এটা হচ্ছে আমাদের এন্ড অফ দ্য মেন ফাংশন, এটা হচ্ছে এন্ড অফ দ্য মেন ফাংশন। এন্ড অফ দ্য মেন ফাংশন, এন্ড অফ দ্য মেন। ওকে, তাহলে এখন যদি আমি এই ফাংশনটাকে তোমার যদি আমি কল করি অ্যাড, আমি ধরনের এখানে ধরনের হয়তো আর একটা ইনপুট নিয়েছি, এক্স ওয়াই জেডকেও আমি ইনপুট নিয়েছি, আমি যখন কল করছি তখন ধরুন আমি হয়তো কল করছি অ্যাড এক্স কমা ওয়াই কমা জেড পাস করেছি, তাহলে কি আমার এটা কল হতো ফাংশনটা? তাহলে কি ওই ফাংশনটা কল হতো? আমি ধরুন এখানে এই কাজটা করেছি, এক্স কমা ওয়াই কমা জেড দিয়ে কল করছি ফাংশনটা, তাহলে কি আমার ওই ফাংশনটা কল হবে? না স্যার, হবে না। কেন হবে না? কারণ ওখানে রিসোর্সের ওখানে দুটো পে করা হয়েছে। তাহলে আমি যখন ডিফাইন করেছি ফাংশনটাকে তখন আমি দুটো প্যারামিটার দিয়ে ডিফাইন করেছি, আর আমি যখন কল করছি আমি তখন তিনটে প্যারামিটার আমি তখন পাস করছি। তাহলে এতে কিন্তু আমার কী হবে, এতে কিন্তু আমার প্যারামিটারগুলো মিসম্যাচ করবে। তাহলে যখন ফাংশন যখন কল হয় তখন প্রথমেই চেক করা হয় যে ফাংশনের নামটার সাথে ওই ফাংশনের নেমটা ম্যাচ করছে কিনা, সেকেন্ডলি ম্যাচ করা হয় নাম্বার অফ প্যারামিটারের সাথে নাম্বার অফ প্যারামিটারটা ম্যাচ করছে কিনা, থার্ডলি ম্যাচ করা হয় যে টাইপ অফ প্যারামিটারের সাথে কিন্তু তোমার টাইপটা ম্যাচ করছে কিনা। এগুলোকে বলা হয় ফাংশনের সিগনেচার, এই টার্মটা মনে রাখো, এগুলোকে বলা হয় ফাংশনের সিগনেচার। তাহলে একটা ফাংশন যখন কল হয় তখন ফার্স্টে কিন্তু তোমার চেক করে যে ফাংশন সিগনেচারটা কি তোমার ম্যাচ করছে। তো যদি ফাংশন সিগনেচার যদি তোমার ম্যাচ করে যায় তাহলে কিন্তু সেই পার্টিকুলার ফাংশনে কিন্তু তোমার ইনভোক হবে বা কল হবে বা এক্সিকিউট হবে। আর যদি তোমার সিগনেচার যদি ম্যাচ না করে, কোনো একটা পার্ট যদি ম্যাচ না করে, তাহলে কিন্তু ফাংশনটা কলই হবে না সেই ফাংশনটা। ওকে, আমি ধরুন কল করার সময় হয়তো আমি এখানে স্মল এ না করে আমি এখানে ক্যাপিটাল এ দিয়ে আমি অ্যাড লিখে কল করছি, আমি জানি যে আমি এখানে অ্যাড লিখেছি, আমি এখানে অ্যাড লিখলাম, তাহলেও কিন্তু আমার অ্যাড ফাংশনটা কল হবে না। কারণ কি না, আমার কিন্তু এটা কেস সেন্সিটিভ। আমি এখানে ক্যাপিটাল এ দিয়েছি, ওখানে কিন্তু স্মল এ আছে, কারণ ক্যাপিটাল এ মানে তোমার 65 তার অ্যাস্কি ভ্যালু, আর ওখানে স্মল এ কিন্তু তোমার 97 তার অ্যাস্কি ভ্যালু, দুটো কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। তার আমার কিন্তু ফাংশনের নেমটার সাথে কিন্তু ফাংশন নেম আমাকে ম্যাচ করতে হবে ভালোভাবে। আমি ওখানে যা দিয়েছি ফাংশন নেম, আমার কিন্তু এখানে সেম নিতে হবে ফাংশন নেম। আমি কিন্তু কেস স্পেস আমাকে সব কিছু মেনটেন করতে হবে, তবে কিন্তু সেই ফাংশনটা কল হবে। ওকে, এবার এর মধ্যে আমার আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে তাহলে আমরা এখানে ক্যাপিটাল এ দিয়ে করলে হবে না, এখানে স্মল আমি এখানে জেড প্যারামিটার পাস করলেও চলবে না, আমার দুটো প্যারামিটারই পাস করতে হবে এখানে, তাহলে এক্স আর ওয়াই দুটো প্যারামিটার পাস করতে হবে, আর এখানে আমার ফাংশনটা কিন্তু স্মল এ দিয়ে আমাকে ফাংশনটাকে কল করতে হবে। এবার নেক্সট কনসেপ্টটা হচ্ছে যে আমরা এই যে আমি বলছি তোমাকে যে প্যারামিটার বলছি বা আর্গুমেন্ট বলছি, যে কনসেপ্টটা বলছি, আমরা কোনো প্যারামিটারকে বা আর্গুমেন্টকে আমরা দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে যাকে আমরা প্যারামিটার বলছি তার নামই হচ্ছে আর্গুমেন্ট, তাই না? যাকে আমরা প্যারামিটার বলছি, তাহলে প্যারামিটারের পারপাসটা কিন্তু আমরা কিন্তু বুঝতে পেরেছি, যে প্যারামিটার কেন লাগে, তার পারপাসটা কি, বেসিক পারপাস কিন্তু আমরা কিন্তু সবাই বুঝতে পেরেছি। যাকে আমরা বলি প্যারামিটার তার নামই কিন্তু হচ্ছে আবার আর্গুমেন্ট, ঠিক আছে? যাকে প্যারামিটার বলা হয় তার নামই হচ্ছে আবার আর্গুমেন্ট, তার নামই হচ্ছে আর্গুমেন্ট। এই প্যারামিটার বা আর্গুমেন্টকে আমরা দুটো টাইপে আমরা ডিভাইড করতে পারি। প্রথম যে টাইপটা তার নাম হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার।
অ্যাকচুয়াল প্যারামিটার বা অ্যাকচুয়াল আর্গুমেন্ট, সেম টার্ম কিন্তু, ওকে। প্যারামিটার যা আর্গুমেন্ট তাই, এটা যেন গুলিয়ে না যায়, প্যারামিটার যা আর্গুমেন্ট তাই, অ্যাকচুয়াল প্যারামিটার অর অ্যাকচুয়াল আর্গুমেন্ট, দুটোই বলতে পারি আমরা, অ্যাকচুয়াল প্যারামিটার অর অ্যাকচুয়াল আর্গুমেন্ট, ঠিক আছে। আর সেকেন্ড টাইপটা হচ্ছে ফর্মাল প্যারামিটার অর ফর্মাল আর্গুমেন্ট, ঠিক আছে, ফর্মাল প্যারামিটার অর ফর্মাল আর্গুমেন্ট, সেম টার্ম, অর ফর্মাল আর্গুমেন্ট। তাহলে আমরা দু রকমের প্যারামিটার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার বা অ্যাকচুয়াল আর্গুমেন্ট, আর এটাকে বলছি আমরা ফর্মাল প্যারামিটার বা ফর্মাল আর্গুমেন্ট। তাহলে আমাদের প্রোগ্রামে আমরা চলে যাই যে আমরা দেখে নিই কাকে আমরা অ্যাকচুয়াল প্যারামিটার বলছি আর কাকে আমরা ফর্মাল প্যারামিটার বলছি। চলো দেখে নিই। আমি ফাংশনটাকে যখন কল করেছি, তাহলে কাকে আমরা ফাংশন কল বলি সেটা আমরা বুঝতে পারছি, যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রোগ্রামে যে কোনটা আমার ফাংশন কল। এই লাইনটা দিয়ে আমরা কিন্তু ফাংশনটাকে কল করেছি, তাই না? দেখো এটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে আমার ফাংশন কল। এই যে আমরা অ্যাড লিখে এক্স ওয়াই পাস করেছি, এটা কিন্তু আমার ফাংশন কল। এই ফাংশনটা কল করার সময় আমি কিন্তু দেখো তোমার দুটো প্যারামিটার পাস করেছি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। আবার আমি যখন ডিফাইন করেছি ফাংশনটাকে, তখন দেখো আমি কিন্তু তোমার দুটো প্যারামিটার আমি এখানে নিয়েছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে আমরা ফাংশন, এটা কি হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। বলছি এ বিটা কি অ্যাকচুয়াল প্যারামিটার? না না, তাহলে কনসেপ্টটা হচ্ছে যে ফাংশন যখন কল করা হয় তখন যে প্যারামিটার পাস করা হয় তাকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার। তাহলে এখানে এক্স আর ওয়াইটাকে আমরা বলছি অ্যাকচুয়াল প্যারামিটার। ফাংশন যখন কল করা হয় তখন যে প্যারামিটার পাস করা হয় তাকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার। আর ফাংশনটা যখন ডিফাইন করা হচ্ছে, ডিফাইন করার সময় যে প্যারামিটারগুলো আমরা ইউজ করছি বা যে আর্গুমেন্টগুলোকে আমরা ইউজ করছি তাকে আমরা বলছি ফর্মাল আর্গুমেন্ট বা ফর্মাল প্যারামিটার। তাহলে এগুলোকে আমরা বলছি কিন্তু ফর্মাল প্যারামিটার। এখানে এ আর বিটা হচ্ছে ফর্মাল প্যারামিটার, আর আমরা ফাংশন যখন কল করেছি তখন যখন আমি এক্স আর ওয়াই পাস করেছি, এক্স আর ওয়াইটাকে আমরা বলছি কিন্তু অ্যাকচুয়াল প্যারামিটার বা অ্যাকচুয়াল আর্গুমেন্ট। তাহলে আমার প্রোগ্রামের মধ্যে আমরা দেখতে পেলাম যে ফাংশন যখন কল করা হয় তখন কল করার সময় তোমার যে প্যারামিটারগুলোকে আমরা পাস করছি তাকে আমরা বলছি অ্যাকচুয়াল প্যারামিটার। তাহলে আমাদের প্রোগ্রামের রেসপেক্টে এক্স আর ওয়াইটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার, আর আমাদের প্রোগ্রামের রেসপেক্টে আমার কিন্তু এ আর বিটা হচ্ছে তোমার ফর্মাল প্যারামিটার বা ফর্মাল আর্গুমেন্ট। দেখো বুঝতে পারো কিনা? ঠিক আছে? यस सर। Yes, sir. তাহলে ফাংশনের বেসিক কনসেপ্ট আর ফাংশন দিয়ে আমরা কি করে প্রোগ্রাম করব যেটা নিশ্চয়ই এখন বোঝা গেছে। তাহলে আমরা এই কনসেপ্টটা ফলো করে আমরা তোমার নিশ্চয়ই 3 নাম্বারসের মধ্যে অ্যাডিশন করতে পারবো বাই ইউজিং ফাংশন, আমরা 4 নাম্বারসের মধ্যে অ্যাডিশন করতে পারবো বাই ইউজিং ফাংশন, আমরা 2 নাম্বারসের মধ্যে মাল্টিপ্লিকেশন করতে পারবো বাই ইউজিং ফাংশন, সেম কনসেপ্টটা ফলো করে, তাই তো? ইয়েস অর নো? Yes, sir. यस सर। আমরা পারবো করতে। তাহলে আমি তোমাদেরকে একটা প্রসিডিওর দেখালাম যে কি করে প্রথমে ফাংশনটাকে ডিফাইন করে কেমন করে প্রোগ্রাম করতে হয়। আমি এবার দেখাবো যে আমরা ফাংশনটাকে যদি আমরা মেন ফাংশনের পরে যদি আমরা ডিফাইন করি তাহলে আমাদের প্রোগ্রামটা কীরকম হবে। ঠিক আছে, চলো তাহলে কিন্তু আমরা দু রকমের ট্যাকটিস শিখছি। আমরা কিন্তু আগেও ডিফাইন করতে পারি, পরেও ডিফাইন করতে পারি, মানে অ্যাজ ইউ উইশ, তুমি যেটা চাইছো তাই হবে। তাহলে আমরা একটা মেন ফাংশনের পরে আমরা একটা ফাংশনকে ডিফাইন করব, তার জন্য আমি একটা অন্য প্রোগ্রাম করছি। ঠিক আছে, একটা অন্য প্রোগ্রাম দেখাচ্ছি সেখানে আমরা মেন ফাংশনের পরে ফাংশনটাকে ডিফাইন করব। সেই প্রোগ্রামটার আমাদের টাইটেলটা হচ্ছে এরকম, আমি এখানে টাইটেল লিখছি প্রোগ্রামটার, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড the square of a number.
স্কোয়ার অফ এ নাম্বার বাই ইউজিং ফাংশন। ঠিক আছে, নর্মালি আমরা তো তোমার ধরনের নর্মাল প্রোগ্রাম দিয়ে আমরা তো স্কোয়ার করতেই পারবো, কিন্তু ফাংশন ইউজ করে আমরা কি করে একটা নাম্বারের আমরা স্কোয়ার বের করবো। ঠিক আছে, চলো দেখে নিই। ফার্স্ট আমরা হেডার ফাইলটাকে ডিক্লেয়ার করলাম, দুটো হেডার ফাইলকে ফার্স্ট ডিক্লেয়ার করলাম। তারপরে আমরা কিন্তু এখন আর ফাংশনটাকে ফার্স্ট ডিফাইন করবো না, আমরা কিন্তু পরে ডিফাইন করবো। তার জন্য আমাকে প্রথমে, যদি আমরা পরে ডিফাইন করি ফাংশনটাকে, তার জন্য কিন্তু ফার্স্ট আমাকে ফাংশনের একটা ডিক্লারেশন লিখে রাখতে হবে। এখানে কীরকম ডিক্লারেশন? আমি লিখলাম ইন্ট, ফাংশনের নাম দেবো স্কোয়ার, ফাংশনটা তোমার স্কোয়ার ফাংশন তোমার কটা প্যারামিটার হবে বলো দেখি আমাকে? বলো, যার উপরে স্কোয়ার ফাংশনটা অপারেট করবে। আমার একটা, আমরা তো 1 নাম্বারই তো স্কোয়ার বের করি। আমি ধরুন এখানে রাখলাম ইন্টিজার এ, দিয়ে ব্র্যাকেটটা শেষ করে আমি এখানে সেমিকোলন দিয়ে দিলাম। আমি কম্পাইলারকে বলে রাখলাম যে কম্পাইলার আমি এই ফাংশনটাকে পরে গিয়ে ডিফাইন করছি, এখন করছি না। এটাকে আমরা বলছি ফাংশনের ডিক্লারেশন। এটা হচ্ছে ফাংশনের ডিক্লারেশন বা ফাংশনের প্রোটোটাইপিং। ঠিক আছে, এটা কিন্তু ফাংশনটাকে ফার্স্ট আমরা ডিক্লারেশন করে রাখলাম, ডিক্লেয়ার করে রাখলাম। ডিক্লারেশন অর ফাংশন প্রোটোটাইপিং। ঠিক আছে, অর ফাংশন প্রোটোটাইপিং। একই টার্ম, ডিক্লারেশন বা প্রোটোটাইপিং। ওকে, এবার আমি মেন ফাংশনটাকে আমি এবার ডিফাইন করছি। ভয়েড মেন, আমি স্কোয়ার করার জন্য আমি এখানে মেন ফাংশনের ভেতরে একটা প্যারামিটার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এক্স, আর স্কোয়ার ফাংশন আমাকে যা রিটার্ন করবে তাকে আমি হয়তো রাখবো ওয়াই এর ভেতরে, বা রেজাল্ট নিতে পারতাম। আমি এবার এক্সটাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি, যে নাম্বারটার ইউজার স্কোয়ার করতে চাইছে। ঠিক আছে, আমি প্রিন্ট করে বলছি এন্টার দ্য নাম্বার, এন্টার দ্য নাম্বার। তারপর আমরা স্ক্যানও করে নিচ্ছি। %d $x, আমি x এর মধ্যে স্ক্যান করলাম নাম্বারটাকে। ওকে, আমাকে আবার ফাংশনটাকে কল করতে হবে। আমি কল করছি, দেখো ফাংশনের নাম কি? স্কোয়ার। আমি স্কোয়ার দিয়ে ফাংশনটাকে কল করছি, তাহলে ফাংশনের নামটা হচ্ছে স্কোয়ার। আমি স্কোয়ার দিয়ে ফার্স্টে কল করলাম। স্কোয়ার ফাংশন একটা প্যারামিটার নেয়, তারপরে এখানে এক্স পাস করলাম, এক্সের মধ্যে আমার ইনপুটটা আছে, আমি এক্সটাকে পাস করলাম। মানে আমি স্কোয়ার ফাংশনকে বললাম স্কোয়ার ফাংশন তোমাকে আমি একটা প্যারামিটার পাস করছি এক্স, এক্সের মধ্যে আমার একটা ভ্যালু আছে, তার তুমি স্কোয়ার করে আমাকে তুমি রেজাল্ট দাও। ঠিক আছে, স্কোয়ার তখন তার কাজটা করেছে, তখন তাকে রিটার্ন করছে একটা রেজাল্ট। তাকে আমি রাখছি কার মধ্যে? না, তাকে আমি রাখছি ওয়াই এর ভেতরে। তার জন্য দিলাম ওয়াই ইজ ইকুয়াল টু। ঠিক আছে, এবার এই ওয়াইটাকে আমরা মেন ফাংশনের ভেতরে আমরা এটাকে প্রিন্ট করে দেবো। আমি কি করছি? প্রিন্টএফ স্কোয়ার ভ্যালু ইকুয়ালস টু %d। আমি এখন কি করব? আমি এখন ওয়াইটাকে প্রিন্ট করব। তাহলে ওয়াইটা কোন টাইপের ভেরিয়েবল? না, ইন্টিজার টাইপের বলে আমি এখানে %d দিলাম। ঠিক আছে, আর একটা মেসেজ লিখলাম স্কোয়ার ভ্যালু বলে, যে মেসেজটা আমাকে দেখাবে আউটপুট দেখানোর সময়। কমা দিয়ে আবার লিখছি ওয়াই, দিয়ে আমি এখন গেট সিএচ করে মেনটাকে শেষ করে দিলাম। আমার কিন্তু এখন একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ফাংশনটাকে আমাকে ডিফাইন করতে হবে। আমি তো পরে ডিফাইন করবো বলে বলেছি কম্পাইলারকে, আমাকে এখন পরে ডিফাইন করতে হবে ফাংশনটাকে। এবার কী করবো? এবার আমরা ফাংশনটাকে ডিফাইন করবো। ঠিক আছে, আমাদের ফাংশনটা হচ্ছে, আমি ওখানে প্রোটোটাইপিং লিখে রেখেছি, ইন্ট স্কোয়ার তার একটা প্যারামিটার ছিল কি আছে? ইন্টিজার এ। এবার আমি এটাকে ডিফাইন করছি, ইন্টিজার এক্স। এক্স তো আমি এখানে নিয়েছি, আমি তাহলে এক্স নেবো না, অন্য একটা ভেরিয়েবল নেবো। আমি এক্স নিতেও পারতাম, কোনো সমস্যা হতো না, কারণ এটা লোকাল ভেরিয়েবল, কোনো সমস্যা হবে না। আমি এখানে নিচ্ছি তোমার ইন্টিজার
এম, একটা ভেরিয়েবল নিলাম, আমি এখানে লিখছি এম ইজ ইকুয়াল টু এ স্টার এ স্কোয়ার হয়ে গেল। আমি কি করছি, রিটার্ন এম, রিটার্ন এম ব্র্যাকেটের মধ্যে সেমিকোলন। এবার ফাংশনটাকে শেষ করি, আমার কিন্তু প্রোগ্রাম কমপ্লিট। দেখো বুঝতে পারলে কিন্তু সেম কাজ করেছি, শুধুমাত্র আগে আর পরে করেছি, আর কিছু ডিফারেন্স নেই। আর পরে করেছি বলে, ফাংশনটাকে পরে ডিফাইন করেছি বলে, আমি প্রথমেই হেডার ফাইলটাকে ডিক্লেয়ার করার পর আমি একটা ফাংশনের ডিক্লারেশন লিখে রেখেছি। তাহলে ডিক্লারেশন কোনটা লিখে রেখেছি দেখো, ফাংশনটা ডিফাইন করার সময় দেখো আমি যা লিখেছি তোমার প্রথম লাইনটা, ওটাই দেখো আমার কিন্তু ডিক্লারেশন। তো আমাকে ভাবতে হবে না যে আমার ডিক্লারেশনটা কীভাবে লিখবো বা আমার ডিক্লারেশনটা কী হবে, আমার কিন্তু ভাবতে হচ্ছে না। আমি কিন্তু দেখো এই লাইনটাই কিন্তু আমি ওখানে দেখো লিখে রেখেছি, দেখো সেম লাইনটা আমার কাছে লেখা আছে। ठीक है বোঝা গেল সবার? यस सर। यस सर। सर अगर फर्स्ट लाइन होती तो ये रन ही नहीं करता। হ্যাঁ ফার্স্ট লাইন, হ্যাঁ না যদি, হ্যাঁ যদি আমি সাপোজ ধরুন আমি ধরুন এটা হয়তো লিখলাম না এই লাইনটা, তাহলে কিন্তু আমাকে কম্পাইলেশন এরর দেখাবে। তো আমাকে কম্পাইলেশন सर क्योंकि ये टॉप डाउन अप्रोच होता है। হ্যাঁ ইয়েস, আমার এক্সিকিউশন তোমার ফার্স্টে কিন্তু মেন থেকেই স্টার্ট হবে, কিন্তু যেহেতু আমি ফার্স্টে এখানে ফাংশনটা প্রোটাইপ লিখে রাখছি বলে তখন কম্পাইলার বুঝতে পারছে যে ফাংশনটাকে পরে ডিফাইন করা হয়েছে মেন ফাংশনের পরে। ও তখন কিন্তু মেন ফাংশনের পরে তখন তোমার সার্চ করবে ফাংশনটা কোথায় আছে, ঠিক আছে? আর ফাংশন যখন কল হয় তখন তোমার কিন্তু কন্ট্রোল জাস্ট মুভ করে। আমার যখনই স্কোয়ার ফাংশনটা যখন এখানে কল হবে, কল হওয়ার সময় কিন্তু কন্ট্রোলটা তোমার কিন্তু জাম্প করবে স্কোয়ার ফাংশনে। তাহলে এই লাইনের পর কিন্তু তোমার জাম্প করে কোথায় আসবে কন্ট্রোলটা, এই লাইন থেকে তোমার কিন্তু জাম্প করে চলে আসবে এই লাইনে, এসে এই ফাংশনটাকে এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পর যখনই তোমার এখানে রিটার্ন পাচ্ছে, যখন ফাংশনটা যখন ক্লোজ পাচ্ছে, এই ক্লোজ হওয়ার পর কিন্তু আবার ব্যাক করে ফিরে আসছে। কোথায় ফিরে আসছে আবার ব্যাক করে, না যেখানে আমি রিটার্ন করেছি তার কাছে, এখানে ফিরে আসছে, এর কাছে ফিরে আসছে। তারপরে আবার কিন্তু তারপর থেকে আবার এক্সিকিউশন আবার কন্টিনিউ করছে, এটা কন্টিনিউ করলো, এটা কন্টিনিউ করলো, তারপরে এখানে গিয়ে কমপ্লিট। এইভাবে কিন্তু আমার কন্ট্রোলটা কিন্তু তোমার এক্সিকিউশনটা এইভাবে কন্ট্রোলটা তোমার চলছে, ঠিক আছে? এটা তোমার প্রথম দিকে তোমার এরকমভাবে এক্সিকিউশন হয়েছে। তারপরে যখন এই ফাংশন কল করবে তখন কিন্তু ফাংশনে জাম্প করবে। তাহলে ফাংশন যখন কল হয় তখন কিন্তু তোমার কন্ট্রোল তখন কিন্তু তোমার ট্রান্সফার করে ডিফারেন্ট ফাংশনের কাছে। এবার এই কন্ট্রোল ট্রান্সফারের জন্য কিন্তু তোমার একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম কিন্তু তোমার ওয়েস্ট হয় সিপিইউ। আমার যত বেশি ফাংশন থাকবে প্রোগ্রামের ভিতরে তত কিন্তু আমার এক্সিকিউশন টাইম বেশি লাগবে। কারণ কি, কারণ যখন ফাংশনে যখন জাম্প করছে তখন কিন্তু তখন সেই সময় কিন্তু সিপিইউকে অনেকগুলো ফাংশন, অনেকগুলো কাজ করে তারপর তাকে কিন্তু জাম্প করতে হচ্ছে। কারণ এখানে তোমাকে সেই জাম্প করতে গেলে আবার তাকে সেই প্রোগ্রাম কাউন্টারে কনসেপ্ট চলে আসবে, এখানে স্ট্যাক পয়েন্টারে কনসেপ্ট চলে আসবে। আমরা কিন্তু মাইক্রোপ্রসেসর এটা দেখেছি, এই দুটো কনসেপ্ট, প্রোগ্রাম কাউন্টার আর স্ট্যাক পয়েন্টার, ঠিক আছে? এইভাবে কিন্তু কাজটা হচ্ছে। তাহলে ফাংশন যখন কল হয় তখন সেটা কিন্তু তোমার সিপিইউর কাছে একটা ওভারহেড, এই ফাংশন কলিংটা, এর জন্য কিন্তু তোমার টাইম লাগে বেশি, একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম নষ্ট হয়। কিন্তু কি আমার কোডটা তোমার ছোট হয়ে যাচ্ছে, আমি যতবার খুশি আমি স্কোয়ার করতে পারি, কিন্তু আমাকে বারবার সেই স্কোয়ারের কোডটা আমাকে লিখতে হচ্ছে না, আমি জাস্ট ফাংশন কল করলে আমি কিন্তু তোমার স্কোয়ার করতে পারছি। তুমি ধরে নাও, তুমি এখানে ধরো না তুমি আরেকটা নাম্বারে স্কোয়ার করবে, তুমি ধরো এখানে হয়তো এই লাইনটার পরে তুমি ধরো আমাদের এখানে একটা জেড বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছো, তুমি ধরো লিখছো জেড ইকুয়ালস টু স্কোয়ার 6, তখন কিন্তু স্কোয়ার ফাংশন কিন্তু আবার কল হবে, কিন্তু তোমার তখন কিন্তু তখন 6টাকে তখন কোথায় ঢুকবে, এর মধ্যে তখন কিন্তু তোমার 6টাকে স্টোর হবে, তখন কিন্তু তোমার 6-এর স্কোয়ার বেরোবে, তো 36 আসবে। সেই 36-এ তোমার রিটার্ন করছে স্কোয়ার ফাংশন, তার মধ্যে তোমার স্টোর হচ্ছে না, জেডের মধ্যে স্টোর হচ্ছে। তুমি সেই জেডটাকে ধরো তুমি হয়তো এখানে আবার একটা প্রিন্ট করে ডিসপ্লে করেছো, তুমি মাল্টিপল টাইম তুমি কল করো না কেন স্কোয়ার ফাংশন, তোমার কিন্তু এই কোডটা তোমার কিন্তু আর বারবার লিখতে হচ্ছে না, এই ফাংশনের বডিটা তুমি কিন্তু একবারই ডিফাইন করে রেখেছো। তার জন্যই আমার কিন্তু কোডিংয়ের সাইজটা ছোটো হয়ে যাচ্ছে, তাহলে আমার স্পেস কমপ্লেক্সিটি তোমার কমে যাচ্ছে, তাই না এখানে? আর আমার কিন্তু টাইমটা একটু কম্পারেটিভলি একটু বেশি লাগছে, কারণ যেহেতু আমাদের এই ফাংশনের কন্ট্রোলটা বারবার ফাংশনে জাম্প করছে, আবার ফাংশন থেকে ব্যাক করে আবার যেখানে রিজিউম করে গেছিলো সেখানে আবার ফিরে আবার সেখানে কন্টিনিউ করছে।
তো আমরা আসবো পরে, আমরা ফাংশন যখন শেষ করবো তখন সেখানে আমরা ফাংশনে কিছু ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখব, কিন্তু তাও আমরা কিন্তু ফাংশন ব্যবহার করি, কারণ ফাংশনে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কেসে কিন্তু আমাদের তোমার অ্যাডভান্টেজ, ম্যাক্সিমাম কেসে আমরা কিন্তু এফিসিয়েন্ট প্রোগ্রামিং করতে পারি তোমার ফাংশন ব্যবহার করে, এফিসিয়েন্ট প্রোগ্রামিং করতে পারি আমরা। ওকে, তো যাই হোক আজকে আমরা বেসিক কনসেপ্ট দিয়ে আমরা শুরু করলাম আমাদের ফাংশনের। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এই কনসেপ্টটা আমাদের কিন্তু তোমার সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমার মানে ভ্যালিড, আমাদের এই সি এর ফাংশনের কনসেপ্ট সি প্লাস প্লাসে পুরোটাই ভ্যালিড, আবার জাভাতেও কিন্তু ভ্যালিড। এই সেম কনসেপ্ট আমরা কিন্তু জাভাতেও ফলো করবো, সি প্লাস প্লাসও ফলো করবো। ওকে, আর ফাংশন না জানলে কিন্তু তোমার সি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলো না কেন, সি সি প্লাস প্লাস জাভা, তোমার কিন্তু ফাংশনের উপর কিন্তু তোমার দাঁড়িয়ে আছে পুরোটা। আমাকে যা করতে সব কিন্তু আমাকে ফাংশন দিয়ে করতে হবে, ঠিক আছে? আর ধরো আমি একটা কোনো প্রজেক্ট করতে যাচ্ছি, তো সেখানেও কিন্তু আমার ফাংশন লাগবে। মানে একটা প্রজেক্ট তোমার কিন্তু ধরো একজনকে পারফর্ম করা মানে তোমার কিন্তু তোমাকে কিন্তু মডেলে যদি তুমি ডিভাইড না করো প্রজেক্টটাকে, তোমার কিন্তু সেটা কমপ্লিটই হবে না প্রজেক্টটা। তার জন্য তোমার একটা যখন অ্যাসাইন করা হয় কোনো প্রজেক্টকে, তখন সেটা কিন্তু তোমার মাল্টিপল স্টুডেন্টের মধ্যে অ্যাসাইন করা হয়, 4 নাম্বার অফ স্টুডেন্ট বা 5 নাম্বারের একটা গ্রুপ থাকে। তাহলে সেটা কিন্তু মেন কাজ হচ্ছে সেই প্রজেক্টটাকে ফার্স্টে কিন্তু তোমার ডিভাইড করতে হয় 4টে মডিউলে, যে আমার এই মেন 4টে তোমার টাস্ক আছে। এই টাস্কটা হয়তো আমি করলাম, এটা হয়তো তোমার ধরনের অরূপ করলো, এটা ধরনের হয়তো আরেকজন করলো, ঈশা করলো, একটা ধরনের হয়তো প্রভাত করলো। এবার এই প্রত্যেকের টাস্কগুলো যখন কমপ্লিট হয়ে যায়, তখন সেই চারজনের কাছ থেকে তোমার টাস্কটাকে নেওয়ার পর ইন্টিগ্রেট করতে হয়, তারপরে তোমার টেস্টিং করতে হয়। তাকে বলা হয় ইউনিট টেস্টিং আর হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। এটা কিন্তু তোমার সফটওয়্যারের একটা লাইফ সাইকেল। যে কোনো ইন্ডাস্ট্রি তোমাকে কিন্তু এই ধরনের লাইফ সাইকেল দিয়ে কাজ করে। আমি পরের দিনই বলবো যে এটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কী করে তোমার একটা সফটওয়্যারকে ডেভেলপ করা হয়, তার বেসিক থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত, ঠিক আছে? যাই হোক, তো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। सर सर आपने स्टार्ट में बोला था कि फंक्शन में जैसे कि SQRT हो गया, पाव हो गया, हाँ, सर हाँ, इनमें कोई कोड रहता है, हाँ, कोडिंग हाँ, होता होगा, हाँ, हाँ, तभी होता है। হ্যাঁ सर कोई ऐसा वे है जिससे हम इसकी कोडिंग देख पाए? হ্যাঁ দেখতে পাবো আমরা হ্যাশ ইনক্লুড stdio আমরা যদি stdio যে আমার যে ফাইলটা আছে, stdio যে হেডার ফাইলটা আছে, সেই ফাইলটা যদি আমরা ওপেন করে দেখি, আমার সেখানে আমার কোডটা আছে লেখা। আমাকে stdio.h থেকে আমাকে ওপেন করতে হবে, হেডার ফাইলটাকে আমাকে ওপেন করতে হবে, তার মধ্যে আমাদের কোডটা আছে stdio.h এর। হ্যাঁ, এটা আমরা কিন্তু सर उसको कैसे ओपन करेंगे? হ্যাঁ ওপেন হবে তোমার, নর্মালি তোমার ইয়ে হবে, ওপেন হবে তোমার, ওটা রাইট ক্লিক করে ওপেন করলেই ওপেন হয়ে যাবে। তুমি নোটপ্যাড দিয়ে ওপেন করতে পারবে, ওয়ার্ড প্যাড দিয়ে ওপেন করতে পারবে ফাইলটাকে। ओ ওকে, ओके सर। বলো আর কোনো কোশ্চেন থাকলে বলো।